স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। সবাইকে অর্থনীতির 12টার নিয়মিত এপিসোড ওবি ম্যাক্রো অ্যান্ড ফাইন্যান্সের আরেকটি এপিসোডে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আপনারা যারা আমাদের এই আয়োজনটির সাথে নিয়মিত থাকছেন তারা জানেন বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস এন্ড ইনফরমেশন নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনীতি সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা নিয়মিত কথা বলার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছি। উদ্দেশ্য অবশ্যই সচেতনতা তৈরি করা, যারা এগুলো শুনছেন তাদের জন্য কিছু ইনসাইট প্রোভাইড করার হাম্বল একটা প্রচেষ্টা, এবং অবশ্যই আপনারা যদি এখানে আরো বেশি পার্টিসিপেট করেন আপনাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়া। আমাদের এই এপিসোড গুলো নিয়মিত ভিত্তিতে ব্রেইনের ইউটিউব চ্যানেল আপলোড হচ্ছে, সেখানে যদি আপনারা আপনাদের প্রত্যাশা, আপনাদের সমালোচনা, আপনাদের রিভিউ গুলো যদি আপনারা কমেন্ট আকারে জানান, সেটা আমাদের জন্য পরবর্তী এপিসোড গুলো ডিজাইন করার জন্য অত্যন্ত সাহায্য করবে। আজকের আমাদের যে আয়োজন, আপনারা জানেন আমাদের এই নিয়মিত আয়োজনে দুটো ভাগ থাকে। একটা হচ্ছে আমরা সর্বশেষ যে রেকর্ডিংটা আপলোড হয়েছে ব্রেইনের ইউটিউব চ্যানেলে, সেখান থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ইকোনমিতে অ্যারাউন্ড গত 1 মাসের মতো কি কি ডেভেলপমেন্ট হয়েছে, মেজর কি কি চেঞ্জেস এসছে, মানুষের জীবনযাপনকে এফেক্ট করার জন্য কি কি কনসার্ন তৈরি হয়েছে, সেগুলো নিয়ে আমরা ছোট্ট একটা ওভারভিউ দিব। এবং আমাদের একটা থিম থাকে প্রতি এপিসোডে। আজকের থিম হচ্ছে ইনভেস্টমেন্ট, নট অনলি কনটেক্সট অফ লোকাল আর ফরেন। আমরা চেষ্টা করব আজকে লোকাল ইনভেস্টমেন্টের সংশ্লিষ্ট যে ফ্যাক্টর গুলো আছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট নিয়ে একটু কথা বলার। এবং আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে সাধারণত যে দিকগুলো নিয়ে কথা বলা হয় না, বিনিয়োগের সমস্যা নিয়ে কথা বলার ক্ষেত্রে, সম্ভাবনা নিয়ে কথা বলার ক্ষেত্রে যে বিষয়গুলো সচরাচর উঠে আসে না, আমরা একটু চেষ্টা করব ওই দিকগুলো নিয়ে টাচ করা। তো আজকে শুরুতেই চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বে, যেখানে আসিফ খান প্রায় গত 1 মাসে বাংলাদেশের ইকোনমিকে কেন্দ্র করে যে মেজর জিনিসগুলো ঘটেছে সেগুলো নিয়ে একটু কথা বলার জন্য। ওভার টু ইউ আসিফ খান। আচ্ছা, ধন্যবাদ আসিফ ভাই। আমি তাহলে একটু কুইকলি কয়েকটা চার্টস দেখাই। তাহলে একটু বলে রাখি যে আমার একটা যেখান থেকে আমি চার্টটা দেখাচ্ছি সেটা আমার কোম্পানির একটা পাবলিকেশন, কিন্তু এটা আর কি কিছু সময় ডেটা একটু ল্যাগ থাকে, তো যার ফলে আমি চার্টের সাথে সাথে যে মুখেও কিছু অংশ বলবো আর কি ডিসকাশনের মধ্যে। তো প্রথমে তো আমি আসলে একদম আপনাদের ফার্স্ট যেই পার্টটা দেখাতে চাই সেটা হচ্ছে গিয়ে ইনফ্লেশন। ইনফ্লেশন আসলে আমরা জুলাই মাসে দেখেছিলাম 8.55%, এরপরে অগাস্ট মাসের ডেটা আসছে 8.2 এর মতো। তো ইয়ার ওভার ইয়ার প্রেক্ষাপটে ইনফ্লেশন আসলে কমে আসছে এবং এটা মোটামুটি একটা পজিটিভ দিক থেকে আমরা দেখি। কিন্তু একটা জিনিস আসলে না বললেই নয়, জুলাই এবং অগাস্ট দুটোটা মাসেই কিন্তু ফুড প্রাইসেস দেখা যাচ্ছিল যে মান্থ ওভার মান্থ বেড়েছে এবং ব্রডলি ইনফ্লেশনও মান্থ ওভার মান্থ বেড়েছে। সো ইয়ার ওভার ইয়ার কমেছে কারণ গত বছরের বেসটা অনেক হাই ছিল, যে পয়েন্টটা আমি অনেক সময় মানে মেনশন করেছিলাম আমাদের ডিসকাশন গুলোতে। সো আমার দিক থেকে আসলে আমি বলতে পারি যে ইনফ্লেশনে আমি যতটা ফাস্ট ডিক্লাইন আশা করছিলাম তার থেকে একটু কম হয়েছে। পার্ট অফ ইট ওয়াজ যে জুলাইয়ের কিছু অ্যাব্রাপ্ট রেইন আসছিল, তো ওই রেইনের কারণে কিছু কিছু ফ্যাক্টর কাজ করেছে এবং অন্যান্য কিছু মাইক্রো ইকোনমিক ফ্যাক্টরও হয়তো কাজ করছে আর কি। বাট ব্রডলি আমার আশা হচ্ছে ইনফ্লেশন সামনে কমে আসবে এবং সম্ভবত সেটা যদি 7-এর নিচে চলে আসে তখন সেন্ট্রাল ব্যাংকের জন্য একটা রুম তৈরি হতে পারে রেট কাটে যাওয়ার জন্য। সো ইনফ্লেশনের সাথে সাথে নেক্সট যেই জিনিসটা আমি একটু কভার করতে চাই সেটা হচ্ছে আমাদের ফরেন এক্সচেঞ্জ সাইডটা। সো লেটস গো উইথ ট্রেড ব্যালেন্স ফার্স্ট and then we'll talk about remittances. সো এক্সপোর্ট আসলে জুন মাসে দেখা গেছে যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুটাই একটু একটু লোয়ার ছিল। এই এক্সপোর্টে দেখা গেছে 3%, অগাস্টেও একটু স্লাইটলি লোয়ার দেন লাস্ট ইয়ার 3%-এর মতো। জুনের ক্ষেত্রে ওখানে ঈদ থাকে, ঈদের একটা ইম্প্যাক্ট ছিল, অন্যান্য ফ্যাক্টর ছিল। আর অগাস্টেরটা আই থিঙ্ক যে 3% ডিক্লাইন আসলে খুব সিগনিফিকেন্ট না। আই থিঙ্ক যে ক্রিটিক্যাল পার্ট অন দ্য ট্রেড সাইড মূলত এক্সপোর্টের জন্য হচ্ছে যে আমাদের গ্লোবাল যে ইউএস ট্যারিফের যে পজিটিভিটিটা আমরা আশা করছিলাম, হাউ দ্যাট প্লেজ আউট। মোটামুটি মানুষের এক্সপেকটেশন হচ্ছে উই উইল বেনিফিট, সো এটা একটা দেখার বিষয়। ইম্পোর্টেরটা আসলে ইকোনমিক অ্যাক্টিভিটির সাথেই কানেক্টেড থাকবে, এখনো ইকোনমিক অ্যাক্টিভিটি জেনারেলি লোয়ার, সো ওইটার সাথে কানেক্টেড।
আর তারপর যদি আমি কুইকলি আরেকটা বড় প্যারামিটার কভার করি, সেটা হচ্ছে রেমিটেন্সেস জুলাই মাসে 2.4 এর আশেপাশেই ছিল, তখনও মান্থ শেষ হয় নাই, বাট অগাস্টে এসে আমরা দেখছি যে খুব সিগনিফিক্যান্ট স্ট্রেংথ দেখাচ্ছে, এবং সম্ভবত আমরা এই মাসটা 2.8 থেকে $3 বিলিয়ন ক্লোজ করবো। সো নন ঈদ মাসের জন্য আসলে সেটা খুবই সাবস্ট্যান্সিয়াল, এবং এগুলার সুফল আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ গ্রস রিজার্ভ আসলে $26 বিলিয়ন চলে আসছে, যেটা কয়েকদিন আগে এর থেকে বেশ খানিকটা কম ছিল। এবং সেন্ট্রাল ব্যাংক কিন্তু মানে প্রতি সপ্তাহে আমরা দেখছি যে সারপ্লাস ডলার পারচেজ করে যাচ্ছে মার্কেট থেকে। এখন এটার ইমপ্লিকেশন হচ্ছে যে বিডিটি ইজ বিং স্টেবল, বিডিটি অ্যাপ্রিসিয়েট করতো সেন্ট্রাল ব্যাংকের ডলার পারচেজটা না থাকলে, এবং তাদের পারচেজের কারণে যেটা হচ্ছে রিজার্ভটা গ্রো করছে, এবং সেন্ট্রাল ব্যাংক হচ্ছে কিছু মানি মার্কেটে লিকুইডিটি ইনজেক্ট করতে পারছে সেটা। আর আরেকটা জিনিস না বললেই নয় যে গ্লোবালি একটা বড় ফ্যাক্টর যেটা রিসেন্ট একটা ডেভেলপমেন্ট আছে, সেটা হলো ইউএস ফেড রিসেন্টলি পলিসি রেটটা কাট করলো 0.25% বা 25 বেসিস পয়েন্টস। সো এইটারও কিন্তু বাংলাদেশে একটা ইম্প্যাক্ট আছে, কারণ আমরা যদি দেখি যে ইউএস ডলার ইন্ডেক্স ডিএক্সওয়াই আসলে ইজ লুজিং ইটস ভ্যালু, এন্ড বাংলাদেশ যদি তার টাকার মান ইউএসডির সাথে কনস্ট্যান্ট রাখে, যেটা আমরা মোটামুটি দেখছি যে কনস্ট্যান্ট রাখা হচ্ছে বাই ডলার পারচেজেস, it would mean that টাকা will lose value against other currencies, এবং এটার ইম্প্যাক্ট আসলে মাল্টিফ্যাসেটেড। একটা হচ্ছে যে আমাদের রেমিটেন্সের যে স্ট্রেংথটা আমরা দেখছি, দ্যাট উইল কন্টিনিউ, এন্ড মেবি দিস ইজ পার্ট অফ দ্য রিজন যে রেমিটেন্স এত স্ট্রং আসছে, এবং আমাদের এফএক্স রিজার্ভ অ্যাকুমুলেশনের যে পেজটা সেটা অ্যাকচুয়ালি আরো অ্যাক্সেলারেট করতে পারে। এখন যে স্পিডে আমরা এফএক্স রিজার্ভ গ্রো করছি সেটা আরো অ্যাক্সেলারেট করতে পারে। আর এগুলার ডিরেক্ট কনসিকুয়েন্স হচ্ছে যে প্রথমে বন্ড মার্কেটে আমরা দেখছি যে বন্ড ইল্ড সাবস্ট্যান্সিয়ালি ডিক্লাইনিং, যেটা ট্রেন্ডটা ছিল। গত সপ্তাহে আমরা দেখলাম 10 বছরের বন্ডটা ইল্ড আসলে 9.89% এর দিকে চলে আসছে, মানে সাবস্ট্যান্সিয়ালি কমে আসছে। তো এইটার মানে দ্য সিগনিফিকেন্স হচ্ছে যে পলিসি রেট এখন 10%, সো লং টার্ম বন্ড ডিল তার নিচে চলে আসাটা ডেফিনেটলি ইন্ডিকেটস দ্যাট সিস্টেমের লিকুইডিটি ইজ ইমপ্রুভিং, এবং সেটার ফলে আমরা দেখছি ব্যাংকরাও এখন ডিপোজিট রেট কাট করছে, এবং আমি এক্সপেক্ট করি যে লেন্ডিং রেটস আস্তে আস্তে করে কাট হয়ে আসবে আর কি। তো এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট যে আপনার সেন্ট্রাল ব্যাংক যদি পলিসি রেট কাট নাও করে, ডলার পারচেজ ইজ অলসো মনিটারি স্টিমুলাস, এন্ড ইট উইল হেল্প দ্য ইকোনমি। সো এই দুইটা হচ্ছে গিয়ে যে মানে যেটা প্রথমটা বলছিলাম ইনফ্লেশন, সেকেন্ডটা বললাম এক্সটার্নাল সাইড। দিস আর আই থিঙ্ক দ্য টু ক্রিটিক্যাল এরিয়াজ আই ওয়ান্ট টু ডিসকাস। আর যেই পার্টটা আমি একটু ছেড়ে দিব মানে আমার বাকি বক্তাদের জন্য, সেটা হচ্ছে গ্রোথ পার্টটা। আমি জাস্ট একটা জিনিস একটু টাচ আপন করবো, সেটা হচ্ছে ক্রেডিট গ্রোথ। আমরা যদি ক্রেডিট গ্রোথটা দেখি, ক্রেডিট গ্রোথ এখনো কিন্তু খুবই কম, প্রায় 7%-এর নিচে আছে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, সো ইটস এক্সট্রিমলি লো, এবং ইট ইজ নট শোয়িং এনি সাইনস অফ অ্যাক্সেলারেশন। হ্যাঁ, তো এটা বলে আমি একটু যদি বাকি বক্তাদেরকে বলি যে আপনারা গ্রোথ নিয়ে যদি একটু কমেন্ট করতেন, আপনারা কি দেখছেন both official data বা World Bank data বা also anecdotally. Thank you. থ্যাংক ইউ আসিফ খান। আমি গ্রোথ নিয়ে আমি রিকোয়েস্ট করবো জ্যোতি ভাই একটু হাইলাইট করবেন। তার আগে আমি একটু জাস্ট যোগ করে নিই, একটা বড় ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে গত 1 মাসের মধ্যে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে ট্রাবল ব্যাংকগুলোর মার্জারের ব্যাপারে প্ল্যান করছিলেন বিভিন্ন উন্নয়ন সংস্থার সহযোগিতায়, সেই মার্জারের কাজটা মোটামুটি একটা ফর্মাল পর্যায়ে বাংলাদেশ ব্যাংক গুছিয়ে এনেছে ট্রাবল ব্যাংকগুলোর ইয়ের ক্ষেত্রে, এবং বলা যায় যে মার্জারটার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক প্রক্রিয়া শুরু করে দিয়েছে। মোটামুটি এখনো পর্যন্ত যে আমরা যার খবরে দেখতে পেয়েছি 5টা ব্যাংকে একীভূত করা হবে। তো খুব স্বাভাবিকভাবেই এটা নিয়ে খুব সুনির্দিষ্টভাবে যে কবে কখন হবে এটা এই মুহূর্তে বলাটা স্বাভাবিকভাবে কঠিন, বাট বাংলাদেশ ব্যাংক মোটামুটি বারবার ডিপোজিটারদের জন্য বার্তা দিয়ে যাচ্ছে, এখনো দিয়ে যাচ্ছে যে যাদের আমানত এই ব্যাংকগুলোতে আছে তাদের বিশেষ করে ইন্ডিভিজুয়াল যারা আমানতকারী আছেন, ব্যক্তি আমানতকারী যারা আছেন, তাদের আমানতে কোনো ধরনের হ্যাম্পার হবে না, তারা টাকা ফেরত পাবেন। হ্যাঁ, তাদেরকে হয়তো একটু সময় লাগতে পারে, সাময়িকভাবে তাদের জন্য একটু কষ্ট করতে হবে, যেটার জন্য আসলে বাংলাদেশ ব্যাংকও বেশ তাদের প্রতি বেশ সহানুভূতিশীল আচরণ করছে বলে আমাদের কাছে মনে হয়েছে, এবং বাংলাদেশ ব্যাংক চেষ্টা করে যাচ্ছে সময় সময় লিকুইডিটি সাপোর্ট দিয়ে যাওয়ার। এখন লিকুইডিটি সাপোর্ট দেওয়ার ক্ষেত্রেও একটা বড় চ্যালেঞ্জ থাকে,
কারণ সেটা যে কোনো সময় ইনফ্লেশন ট্রিগার করতে পারে। এখনো যেহেতু আসিফ খান তার বক্তব্যে যেটা তুলে এনেছেন, ইনফ্লেশনটা যেহেতু এখনো পর্যন্ত খুব আমাদের জন্য এফোর্ডেবল লেভেলে আসেনি, প্লাস এবছরের ফলন এখনো পর্যন্ত গত বছরের মতো হয়নি, সুতরাং সেক্ষেত্রে ইনফ্লেশনটা খুব দ্রুত আসবে, এই ধরনের ফোরকাস্টিং এ যাওয়াটা একটু কঠিন। সে কারণে বাংলাদেশ ব্যাংক লিকুইডিটি সাপোর্টের ক্ষেত্রে একটু সাবধানী পথে হাঁটছে বলে আমাদের মনে হয়েছে। তা আমি অনুরোধ করব জ্যোতি ভাইকে, যে জ্যোতি ভাই যদি চান এই মার্জারের ব্যাপারে যদি আপনি কিছু আলোকপাত করতে চান আরো, আর বিশেষ করে আপনি যদি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের ব্যাপারে আমাদের যা হচ্ছে সেটা, এবং অবশ্যই আমরা যেহেতু আজকে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো, তো সেক্ষেত্রে আমাদের এই ক্রেডিট গ্রোথের রিলেশনশিপটা কি সেটা নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। থ্যাংক ইউ জ্যোতি ভাই, ওভার টু ইউ। Sure. Thank you, Asif Khan, and thank you, Asif Iqbal. প্রথমেই ক্রেডিট গ্রোথ দিয়ে শুরু করি। তো এটা নিয়ে আমরা আরেকটু বোধহয় পরে আরো কথা বলবো। একটা জিনিস বলে রাখা ভালো যে ক্রেডিট গ্রোথ হ্যাজ বিন উইক। এগেইন আমি একটা চার্ট দেখাই, ক্রেডিট টু প্রাইভেট সেক্টর গ্রোথ, হ্যাঁ, সো ইট হ্যাজ বিন উইক, কোনো সন্দেহ নেই, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে এই যে আমরা একটা স্ট্রং গ্রোথ দেখতে পাচ্ছি, তো কোভিড এর আগে উই হ্যাড ভেরি স্ট্রং গ্রোথ ব্যাক ইন 16, 17, 18 এরকম সময়। তারপরে কোভিড এর সময় তো অবভিয়াসলি ইট স্লোড ডাউন। কোভিড এর পরে এই যে একটা পিরিয়ড যেখানে এই যে 22, 23 এরকম সময়, এই সময় কিন্তু অনেক ক্রেডিট মানে প্রাইভেট সেক্টরে অনেকে বড় করছিল, তারা কিন্তু আসলে ঠিক ইনভেস্ট করার জন্য সেই ইন্টেনশন থেকে অনেকেই বড় করে নাই। বিকজ ইফ উই লুক ব্যাক টু দ্য পলিটিক্স অফ দ্যাট টাইম 2022-23-এ, পার্টিকুলারলি 2023-এ, তখন তো যে ইয়েটা ছিল আর কি হাসিনা রেজিমের শেষের দিকের, তখন তো যে ইয়েটা ছিল ইলেকশনের আগে, ওই সময়ে অনেকেই মানে রেজিম কানেক্টেড অনেকেই যারা বড় করেছিল, তারা বড় করেছিল ওই মানে লন্ডারিং এর জন্য, সাইফন করার জন্য, সেই সব কারণে অনেকেই। and we don't really মানে we should not expect যে এরকম যে ওই টাইপের গ্রোথ এখন হবে। সো এইটা একটা জিনিস। আর ওইটার সাথে যদি আমি অন্যভাবে দেখি, সেটা হচ্ছে যে if I think about the relationship between credit growth আর ultimate investment outcome অথবা ultimate economic outcome, তাইলে পরে হয়তো আমরা এভাবে বলতে পারি যে সিনারিও 1, আমি 1 টাকা বড় করছি, এই 1 টাকা বড় করে মানে 100 টাকা বড় করে 50 টাকা বিদেশে পাঠিয়ে দিব, আর 50 টাকা আমি আসলে ইনভেস্ট করব। ভার্সাস সিনারিও 2, যেখানে আমি 100 টাকা বড় করছি এবং 100 টাকা পুরোটাই ইনভেস্ট করব। দুটো তো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, তাই না? মানে আমি যদি আসলে ওইভাবে চিন্তা করি যে ক্রেডিট গ্রোথ 1% ক্রেডিট গ্রোথ হলে সেটা আলটিমেটলি কতখানি ইনভেস্টমেন্ট গ্রো হবে, কতখানি রিয়েল ইকোনমি গ্রো করবে, আগে ওই 1% ক্রেডিট গ্রোথ থেকে হয়তো অত বেশি গ্রোথ রিয়েল ইকোনমি গ্রোথ হতো না। ওয়ারেজ এখন যারা বড় করছে তারা আসলে ইনভেস্ট করার জন্যই বা আসলে ওই টাকাটা কাজে লাগানোর জন্যই হয়তো বড় করছে। সো দিস ইজ অলসো সামথিং, এইটা এখন আমরা এই মুহূর্তে এটা প্রমাণ করতে পারবো না, বিকজ উই ডোন্ট হ্যাভ দি এভিডেন্স যে এই ক্রেডিট গ্রোথের আউটকামটা কি হচ্ছে। কিন্তু দিস ইজ অ্যাকচুয়ালি সামথিং টু থিঙ্ক অ্যাবাউট, যে আমরা খালি ক্রেডিট গ্রোথ দিয়ে আগের সাথে কম্পেয়ার করলে প্রবাবলি উই ডোন্ট গেট দ্য ফুল পিকচার। দ্য রিজন উই ডোন্ট গেট দ্য ফুল পিকচার ইজ বিকজ আগের ক্রেডিট গ্রোথের সাথে এখনকার ক্রেডিট গ্রোথ আসলে মানে সেন্ট টু সেন্ট বা ডলার টু ডলার, মানে অ্যাপল টু অরেঞ্জ কম্প্যারিজন হয়ে যাচ্ছে আর কি। সো দিস ইজ এ টেকনিক্যাল কোয়েশ্চেন, যেটার এই মুহূর্তে আমার কোনো উত্তর নাই, কিন্তু আমার হাইপোথিসিস হচ্ছে যে এখন এবং আমাদের যদি কারেন্ট পলিটিক্যাল ট্র্যাজেক্টরি কন্টিনিউ করে, মানে সরি, আমরা যদি একটা স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশন করতে পারি এবং আমরা যদি ডেমোক্রেটিক পলিটিক্সে থাকতে পারি, তাহলে পরে আমার মনে হয় যে আমরা অন দি ওয়ান হ্যান্ড অত স্ট্রং ক্রেডিট গ্রোথ দেখবো না, যেটা আমরা হাসিনা সরকারের আমলে দেখেছি, বাট অন দি আদার হ্যান্ড এই কম্পারেটিভলি উইকার ক্রেডিট গ্রোথ থেকেও আমরা স্ট্রং ইকোনমিক আউটকাম দেখতে পারবো। সো এইটা এই হাইপোথিসিসটা একটা দিয়ে রাখলাম। আচ্ছা, ব্যাংক মার্জার এবং বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংকিং রেজলিউশনের কথা আসিফ ইকবাল আপনি বললেন, এইটা আই থিঙ্ক যে এগেইন ইট শুড হ্যাভ, আমরা ইনভেস্টমেন্ট নিয়ে যখন ডিটেল কথা বলবো তখন হয়তো এটা আবার আসতে পারে, বাট আই উড হ্যাভ থট যে এরকম যে এই জিনিসটা
should have a confidence boosting effect on the market. ঠিক আছে, সো সেটা হয়তো আসলে আসিফ খান আমরা যখন ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো তখন সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আর কুইকলি রিয়েল ইকোনমিক গ্রোথ নিয়ে যেটা আসিফ খান বললেন সেটার কথা থেকে বলে রাখি যে উই আর স্টিল ওয়েটিং ফর দ্য ন্যাশনাল অ্যাকাউন্টস ডেটা ফ্রম বাংলাদেশ সরকার থেকে, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে। সো আমরা জানি যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর ন্যাশনাল অ্যাকাউন্টস ডেটা নিয়ে হাসিনার আমলে, হাসিনা রেজিমের আমলে আমরা অনেক কথাবার্তা বলেছি। আমরা অর্থনীতির 12টাতেও এপিসোড করেছি যে জিডিপি ডেটা কতখানি ট্রাস্ট করা যায় বা যায় না এরকম। সো আমরা জানি যে বিবিএস রিফর্ম নিয়ে জনাব হোসেন জিল্লুর রহমান সাহেবের লিডারশিপে একটা টাস্ক ফোর্স তৈরি হয়েছে, তারা কাজ করছে। It will be interesting to see যে নতুন বিবিএস ডেটা, ন্যাশনাল অ্যাকাউন্টস ডেটা, অ্যানুয়াল ডেটাটা যখন পাবলিশ হবে, এন্ড আই এম এক্সপেক্টিং যে আগামী মাসখানেকের মধ্যে এটা হয়তো পাবলিশ হবে শর্ট ইয়ে থেকে, সেইটা আর কি আপনার গ্রহণযোগ্যতা কিরকম হয়। ওকে, সো আই হ্যাভ নো ইনসাইড ইনফরমেশন টু সে যে এরকম যে তারা টেকনিক্যালি কি কাজ করছে বা করছে না, কিন্তু জাস্ট টু পুট ইট ইন কনটেক্সট, ওয়ার্ল্ড ব্যাংক এক্সপেক্ট করতেছে যে FY25 মানে জুন মাসে যেটা শেষ হলো সেই ফিসকাল ইয়ারে গ্রোথ ছিল 3.3%। এটা এখন ওয়ার্ল্ড ব্যাংক হিস্টোরিক্যালি ইজ কোয়াইট কনজারভেটিভ, মানে দে আর পেসিমিস্টিক, খালি বাংলাদেশ সম্পর্কে না, মোটামুটি বেশিরভাগ দেশের ইয়েতেই যে সরকারি যেসব ডেটা বার হয় তার থেকে ওয়ার্ল্ড ব্যাংক সাধারণত 0.5% 1% কম দেখায় বা প্রেডিক্ট করে। ওকে, সো ওয়ার্ল্ড ব্যাংক যদি বলে 3.3%, তাহলে হয়তো মানে হিস্টোরিক্যালি অন্য দেশের সাথে আমরা যেটা দেখি সেটা দেখে বলতে পারি যে বিবিএস হয়তো 4%-এর মতো কিছু একটা বলবে। সো দেখা যাক যে ওনারা ন্যাশনাল অ্যাকাউন্ট যখন পাবলিশ হয় তখন সেই ডেটাটাতে আমরা কি দেখতে পাই। অ্যান্ড উই শুড অ্যাকচুয়ালি হ্যাভ অ্যাট সাম পয়েন্ট, আমরা এটা নিয়ে আগেও অর্থনীতির 12টাতে অনেক আলোচনা করেছি, আমরা হয়তো কোনো এক সময় আমরা চিন্তা করতে পারি যে মেবি হয়তো জিল্লুর রহমান সাহেবের সাথে বা ওনার নমিনেটেড কারোর সাথে এক্সপার্টদের সাথে কথা বলা যে আপনারা বিবিএস কে মডার্নাইজ করার জন্য কি কাজ করতেছেন বা হোয়াট স্টেপস ইউ আর টেকিং অর হোয়াট চ্যালেঞ্জেস ইউ আর ফেসিং। সো এটুকু বলেই আমি এখানে থামছি। আসিফ, আপনাদের কাছে। ধন্যবাদ জ্যোতি ভাই, ধন্যবাদ আসিফ খান। আমাদের আজকের আলোচনার প্রথম পর্ব মোটামুটি বেশ চমৎকার ভাবে কন্টিনিউ করার জন্য। আমরা এই আলোচনা থেকে আমি আসিফ খান এবং জ্যোতি ভাই দুজনকেই অনুরোধ করবো, আমরা যখন ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথটা যে আমাদের কমছে, সাধারণত আমাদের বিশেষজ্ঞরা বা অর্থনীতিবিদ যারা আছে প্রমিনেন্ট, ওনার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রাইভেট সেক্টর ক্রেডিট বাড়া বা কমার সাথে দেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেট বা পলিটিক্যাল সিচুয়েশনটাকে শুধু রিলেট করে। কিন্তু একটা জিনিস নিয়ে আসলে একটু কম আলোচিত হয়, যেটা আমাদের গত এপিসোডে আসিফ কথা বলেছিল, যে সেন্ট্রাল ব্যাংকের পলিসির এফেক্টটা আসলে প্রাইভেট সেক্টর ক্রেডিটের উপরে কিরকম পড়ে। কারণ আমাদের দেখা গেছে যে আমাদের আগের গভর্নমেন্ট রেজিমের কারণে সেন্ট্রাল ব্যাংক যেহেতু তার সভারেনিটিকে কম্প্রোমাইজ করে পলিসি করতো, ওই সময় দেখা গেছে যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট থাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, সেখানে তারা রিল্যাক্স করেছে, লোন ক্লাসিফিকেশন প্রভিশনিং রুলস এর ক্ষেত্রে রিল্যাক্স করেছে, ইভেন লোন যখন ডিসবার্স হওয়ার পরে যে মনিটরিং এর ব্যাপার সেখানেও তারা কম্প্রোমাইজ করেছে। সবকিছু মিলায় দেখা যাচ্ছে যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ তখন বেশি ছিল, যেটা জ্যোতি ভাই অ্যাপ্টলি বলেছেন যে শেখ হাসিনার ওই সময় আমরা বিশেষ করে 2016 সালের পর থেকে 2023 পর্যন্ত আমরা যে ফেনোমেনাল একটা গ্রোথ দেখেছিলাম সেটা আমাদের হবে না এবং সেটা হওয়াটা উচিত না। কারণ আমাদের বিজনেস না থাকলে ক্রেডিট হবে না, এটাই নর্মাল, এবং বিজনেস কতটুকু থাকা দরকার সেটা দেখে আমরা মাপবো যে এতটুকু থাকা দরকার, বিজনেস এতটুকু আছে, সুতরাং তাহলে ক্রেডিট এতটুকুই থাকবে। শুধু শুধু ক্রেডিট বাবল ক্রিয়েট করলে আমাদের যে আসলে প্রতিষ্ঠানগুলোর কি ক্ষতি হয় সেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা আজকে চলে যাব আমাদের আজকে মূল থিমের উপরে আলোচনায়। আমরা আগেই বলেছি আজকে আমাদের থিম হচ্ছে ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট বলতে যা যা বোঝায়, আমাদের যে প্রাইভেট ইনভেস্টমেন্ট বলতে যা আছে বাংলাদেশের ভেতরে ছোটরা যে ইনভেস্টমেন্টটা করে, আমরা সেটা নিয়েও কিছু কথা বলবো। যেমন একটা মুদি দোকান যারা চালান তারা কি ভাবছেন এখন, বা যারা বড় লার্জ এন্টারপ্রেনার যারা আছেন তারা কিভাবে দেখছেন ইনভেস্টমেন্টটাকে। আপনারা জানেন যে এই সরকারের সময়ে বিডার
কার্যক্রম বেশ আলোচিত হয়েছে। আমরা সেটা নিয়েও একটু কথা বলবো যে স্ট্যান্ডালোন বিডা আমাদের জন্য কি করতে পারে, বা বিডাকেই দায়িত্ব দেওয়াটা ইনাফ কিনা। আমাদের আলোচনাটার এই ফরম্যাটটা আজকে আমরা কন্টিনিউ করবো যে বাংলাদেশের কনটেক্সটে ইনভেস্টমেন্টটাকে নিয়ে আমরা কিভাবে বুঝি, কোন কোন বিষয়গুলোকে আমরা আসলে বিনিয়োগ বলি, এবং এরপরে আমরা যাব হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের ট্রেন্ডটা কিরকম অবশ্যই লাস্ট 1 বছর ধরেই হবে, কারণ এটাতে একটা নতুন পরিস্থিতির বাংলাদেশ। এবং সেখান থেকে আমরা চেষ্টা করব কিছুটা বিশ্লেষণ করে অল্প কিছু রেকমেন্ডেশনের দিকে যাওয়ার, যাতে যারা আমাদের আমাদের অল্প জ্ঞানে হোক বা আমাদের যে অভিজ্ঞতা আমরা যা বুঝি, কিছু রিকমেন্ডেশন আমরা দেওয়ার, সেটা যাদের যাদের জন্য প্রয়োজন বলে মনে হয় তারা যাতে ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা শুরু করব হচ্ছে জ্যোতি ভাইকে দিয়ে। জ্যোতি ভাই যদি একটু প্রথমে বলেন যে ইনভেস্টমেন্ট বলতে আপনি বাংলাদেশের কারেন্ট ইনভেস্টমেন্টটাকে কিভাবে দেখছেন, পারসিভ করছেন, এবং আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কারেন্ট কনটেক্সটে এখন কেমন। ওভার টু ইউ জ্যোতি ভাই। থ্যাংক ইউ। আনমিউটেড দেখা শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমি দুটো চার্ট দিয়ে শুরু করি আসলে, ঠিক আছে? দিস ইজ চার্ট নাম্বার 1। এই চার্টটাতে দেখাচ্ছে যদিও চার্টটা এখনো আসে নাই। চার্টটা এখনো আসেনি। জি, এখন হচ্ছে রিয়েল ইনভেস্টমেন্ট গ্রোথ। সো এখানে দিস ইজ আমাদের এক্স অ্যাক্সিস দেখাচ্ছে হচ্ছে ফিসকাল ইয়ার। ওকে, সো ফর এক্সাম্পল 2025 মানে হচ্ছে 2024-25, আর লাস্ট ডাটা পয়েন্টটা ওয়ার্ল্ড ব্যাংকের, এভরিথিং এলস ইজ বিবিএস। ওকে, সো আমরা যে এই চার্টটাতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গত 3টা অর্থ বছর ধরে ইনভেস্টমেন্ট গ্রোথের অবস্থা খুবই উইক। সো যেখানে আর্লি 90s থেকে মিড 90s থেকে, সো 92-93 থেকে শুরু করে কোভিডের আগে পর্যন্ত, মানে 2019 পর্যন্ত রিয়েল ইনভেস্টমেন্ট প্রতি বছর গড়ে প্রতি বছর 6 থেকে 12% করে বাড়তো। ওকে, সো যেখানে আমরা উইকনেস দেখতে পাই, ফর এক্সাম্পল 2001-এ কিছু উইকনেস ছিল, 2012-13-এ কিছু উইকনেস ছিল, সেই বছরগুলিতেও 6% করে বাড়ছে। মানে রিয়েল ইনভেস্টমেন্ট 6% করে বাড়ছে প্রতি বছর। আর যেগুলি ভালো বছর ছিল, স্ট্রং ইয়ার্স, সে ফর এক্সাম্পল 97-98, তারপরে 2016-17 বা 17-18, এরকম সময় অনেক সময় 12%ও করে গেছে। 6 থেকে 12% এবং 8-10% গ্রোথ কোয়াইট কমন। সো দিস ওয়াজ ফর নিয়ারলি 25-30 বছর ধরে এই ট্রেন্ডটা ছিল অ্যাক্রস বোথ ডেমোক্রেটিক পিরিয়ড এবং হাসিনা রেজিম, সবসময় এটা ছিল। সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, গত 3 বছরে আমরা কি কি গ্রোথ দেখতে পাচ্ছি? আমরা গ্রোথ দেখতে পাচ্ছি 2%, 3.3%, 2%-এরও কম। So there is no question about that যে ইনভেস্টমেন্ট গ্রোথ হ্যাজ বিন ভেরি উইক। গত 3 বছর ধরে আমরা এটা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। আচ্ছা, সেকেন্ড যে চার্টটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে আমরা যদি ইনভেস্টমেন্ট টু জিডিপি কম্পেয়ার করি, এবং আমি এটা কোভিডের আগের ডেটা দেখাচ্ছি, সো 1991 থেকে 2019 পর্যন্ত, মানে গত 5 বছরের ইনস্টেবিলিটি আমি ডেলিবারেটলি দেখাতে চাচ্ছি না, বিকজ উই নো যে এটা মানে অবস্থা ভালো না। সো সেটা বাদ দিয়ে তার আগে কি ছিল সেটাতে যদি আমরা দেখতে চাই, তাইলে পরে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও। আমরা যদি আমাদের নেইবারিং কান্ট্রি, সো প্রথম চার্টটাতে আমরা দেখলাম যে গত 3 বছর ধরে ইনভেস্টমেন্ট গ্রোথ হ্যাজ বিন ভেরি উইক, ঠিক আছে? আমরা এখন সেকেন্ড একটা চার্ট দেখছি, সেটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও, হাউ ডাজ দিস কম্পেয়ার উইথ আমাদের নেইবারিং কান্ট্রিজ। এইখানে আমি ডেটা দেখাচ্ছি 1991 থেকে 2019 পর্যন্ত, মানে কোভিডের আগের ডেটা, এবং সেটা ডেলিবারেটলি দেখাচ্ছি, বিকজ আমরা জানি যে কোভিডের পরে পার্টিকুলারলি গত 3 বছরে আমাদের ইনভেস্টমেন্ট হ্যাজ বিন উইক। আমি ওইটা বাদ দিয়ে তার আগে কি ছিল সেটা দেখতে চাচ্ছি, যে ট্রেন্ডটা কি ছিল। সেটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কম্পেয়ার্ড উইথ আওয়ার নেইবার্স, ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও বাংলাদেশে খুব একটা কম না। ওকে, সো টুয়ার্ডস দি এন্ড অফ কোভিডের আগে
it crossed 30% of GDP. বা তার আগেও যদি আমরা দেখি যে there has been steady rise early 90s থেকে বা mid 90s থেকে শুরু করে continuously steady rise ছিল. So that is probably a good thing যে মানে আমাদের যে ইনভেস্টমেন্ট হতো সেটা দেখালো. So that was my second chart. আচ্ছা, এখন আমি 3 নাম্বার আরেকটা চার্ট দেখাবো, সেটা is going to give a qualifier to this statement যে ইনভেস্টমেন্ট যে বেড়েছিল বা বাড়তো বা রেগুলারলি আমাদের যে দেশে ইনভেস্টমেন্ট হতো সেটাকে কোয়ালিফাই করবে একটা জিনিস দিয়ে. So I'll stop sharing this chart and bring another chart. So এই তিনটা চার্ট যেটা করছে সেটা হচ্ছে this is setting the stage, ঠিক আছে, যাতে করে আমরা এর পরে যে আলোচনা করব সেই আলোচনাটার এটা প্রেক্ষাপট তৈরি করছে. এই চার্টটা কি দেখা যাচ্ছে? আসবে এখন, হ্যাঁ আসছে এখন. আচ্ছা, এই চার্টটাতে আমি দেখাচ্ছি যে ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও আওয়ামী লীগের শেষ 10 বছর এবং তারপরে আরো 4 বছরের ফোরকাস্ট, ঠিক আছে. এই চার্টটাতে আমি দেখাচ্ছি প্রাইভেট ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও আর পাবলিক ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও. এখানে ব্লু লাইন যেটা সেটা হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও, যেটা আমি বাঁ হাতের অ্যাক্সিসে দেখতে পাচ্ছি. সেইটা about 21% of GDP থেকে বেড়ে কোভিডের আগে it went to something like 25% of GDP. সো আওয়ামী লীগের ওই 10টা বছরে বা কোভিডের আগের 7-8 বছরে. তারপরে কোভিডের সময় ইট ফেল. তারপরে হাসিনা রেজিমের ফোরকাস্ট ছিল যে এরকম যে দিস উড গো ব্যাক টু অ্যাবাউট 25% of GDP, ঠিক আছে. সো এই প্রথম কোভিডের আগের যে ইনক্রিজটা দিস ওয়াজ ওই সময় হয়েছিল. তারপরে কোভিডের পরের ইনস্টেবিলিটির সময় নেমে এসছে. তারপরে হাসিনা সরকারের শেষের দিকে তাদের ফোরকাস্ট ছিল যে তাদের আমলে বা তারা যদি কন্টিনিউ করতো তাহলে পরে তারা ইনভেস্টমেন্ট আবার বাড়িয়ে এই 23% থেকে 25% নিয়ে যেত, হুইচ ইজ বেসিক্যালি হোয়ার দে ওয়ার বিফোর কোভিড. আচ্ছা, ইন কন্ট্রাস্ট পাবলিক ইনভেস্টমেন্ট সেটা তারা 6.5% অফ জিডিপি থেকে 9.5% অফ জিডিপি, মানে 3% পয়েন্ট জিডিপির 3% পয়েন্ট বেড়েছে অথবা বাড়ার ফোরকাস্ট ছিল হাসিনা আমলের. সো আমি যদি এখন এই তিনটা জিনিস সামারাইজ করি, প্রথমটা হচ্ছে যে কোভিডের আগে প্রায় 25-30 বছর ধরে আমাদের দেশে ইনভেস্টমেন্ট গ্রোথ ছিল 6-12%, 8-10% গ্রোথ আমরা রেগুলার পেতাম, যেটা গত 3 বছরে আমাদের 3% কমে চলে এসেছে. সো হাসিনার আমাদের শেষ 2 বছর এবং গত 1 বছর অন্তর্বর্তী সরকারের সময় এই 3 বছরে ইনভেস্টমেন্ট গ্রোথ হ্যাজ বিন ভেরি উইক. পয়েন্ট নাম্বার 1. পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে কোভিডের আগের 25-30 বছরে আমরা জেনুইন প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ পেয়েছি আন্ডার অল গভর্নমেন্টস. তার সাথে সাথে পাবলিক ইনভেস্টমেন্ট গ্রোথ বেড়েছে, পার্টিকুলারলি হাসিনার আমাদের শেষের দিকে. এবং হাসিনা এক্সপেক্ট করতো বা হাসিনা রেজিমের ফোরকাস্ট ছিল যে পাবলিক ইনভেস্টমেন্ট গ্রোথ তারা যদি ক্ষমতায় থাকতো তারা আরো কন্টিনিউ করতো. সো 3 নাম্বারটা হচ্ছে যে কোভিডের আগের ডেটা যদি আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশগুলির তুলনায়, আমাদের কম্পারেটিভ কান্ট্রিগুলোর তুলনায় আমাদের ইনভেস্টমেন্টের অবস্থা খুব একটা খারাপ ছিল না. আরো ভালো অবশ্যই করা যায়, যে কোনো কিছুতেই আরো ভালো করা যায়, কিন্তু আমরা যাদের সাথে আমাদের কম্প্যারিজন করার ন্যাচারাল, সাউথ এশিয়া বা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলি, তাদের তুলনায় আমাদের ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও খুব একটা খারাপ ছিল না. সো এই তিনটে কথা বলেই আমি আপাতত মানে কনটেক্সট সেটিং কথা বলে আমি এখন থামছি. তারপরে আলোচনার ক্ষেত্রে যখন আরো কথা আসবে হয়তো আরো চার্ট দেখাতে পারি বা কথা বলতে পারি. ধন্যবাদ. ধন্যবাদ জ্যোতি ভাই. এবার আমি একটু আসিফ খানের কাছে যাব যে আমাদের বর্তমানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার মতামতটা কি, যে আমাদের কি ট্রেন্ড আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে আপনার অ্যানালাইসিসে? শিওর. আমি জ্যোতি ভাইয়ের কমেন্টের সাথে কিছু জিনিস অ্যাড করব আর আমার তরফ থেকে কিছু জিনিসও এক্সপ্লেনেশনে যাব. প্রথমে একটা ইন্টারেস্টিং পয়েন্ট জ্যোতি ভাই, আপনি যেটা বললেন যে 2000 কোভিডের আগের পিরিয়ডে কিন্তু আসলে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট মোটামুটি খারাপ ছিল না,
কিন্তু ওইটাকে আমি আসলে দুইটা ভাগে সাব সেগমেন্ট করতে চাই, একটা হচ্ছে প্রি 2015 এন্ড পোস্ট 2015, হ্যাঁ, এবং ইট গোজ ব্যাক টু ইউর আর্লিয়ার কমেন্ট অন ক্রেডিট কোয়ালিটি। আমরা আসলে জাস্ট নাম্বার দেখে আসলে এটার ইম্প্যাক্ট তো জাজ করতে পারছি না ক্রেডিটের, হ্যাঁ, তো আপনি যেটা বলছিলেন যে ভালো ক্রেডিট এবং খারাপ, তো 15টাকে আমি মানে একটা ক্রিটিক্যাল টাইম ধরছিলাম, কারণ তখন থেকেই সেন্ট্রাল ব্যাংকের যে রেগুলেশন গুলা স্টার্টেড ফেভারিং লোন ডিফল্টার্স ইন ভ্যারিয়াস ওয়েজ, যে রিস্ট্রাকচারিং, রিস্কেজুলিং, সেগুলাকে অনেক রিল্যাক্স করে ফেলা হয়েছিল, এবং তারপরে এনপিএল ডেফিনিশন ওগুলাও করে ফেলেছিল। তো ওই পিরিয়ডে আমার ধারণা যে ক্রেডিট গ্রোথ হলে ওইটা যে আসলেই খুব হাই কোয়ালিটি হয়েছে কিনা সেটা একটা কোয়েশ্চেন মার্ক, মানে এটার আনসার খুব সহজে দেওয়া সম্ভব না, মানে এটাকে আমার কোয়েশ্চেন করার যথেষ্ট রিজন আছে আর কি। তো প্রথম পয়েন্ট হচ্ছে আমার এটা, যে জ্যোতি ভাইয়ের ইনভেস্টমেন্ট টার্মটা তো আসলে খুব ব্রড, সেটাকে একটু আই ওয়ান্ট টু ব্রেক ইট ডাউন ইনটু সার্টেন কম্পোনেন্টস। তো জিডিপি ইকুয়েশনে আসলে আমরা যখন দেখি যে সি প্লাস আই প্লাস জি প্লাস এন এক্স, সেখানে আসলে দুইটা টার্ম আছে যেখানে যেটার মধ্যে ইনভেস্টমেন্ট আছে। তো জি এর ক্ষেত্রে গভর্নমেন্ট কনজাম্পশন ইজ পার্ট অফ ইট, বাট গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট ইজ অলসো পার্ট অফ ইট। সো এনি ইনভেস্টমেন্ট সরকার যখন করছে রোড, তারপর হচ্ছে গিয়ে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে অথবা মিলিটারি স্পেন্ডিং এ, সেটা ওই আই এর ক্ষেত্রে মানে ইনভেস্টমেন্টের একটা একটা পোর্শন মানে সেখানে। আর তারপর যদি আমরা প্রাইভেট সাইডটাতে আসি, প্রাইভেটে আসলে তিনটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে কি আপনার প্রাইভেট সেক্টর থেকে যখন কোনো ধরনের ক্যাপাসিটি এক্সপেনশন প্রজেক্ট করা হচ্ছে, আমি একটা নতুন স্টিল ফ্যাক্টরি, একটা নতুন সিমেন্ট ফ্যাক্টরি, একটা টেক্সটাইল ফ্যাক্টরি করছি, সেটা নিঃসন্দেহে ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার হয়। বাট আরেকটা পার্ট অনেক সময় মানুষজন মিস করে যায়, যেটা হচ্ছে গিয়ে যে ওয়ার্কিং ক্যাপিটালে যখন প্রাইভেট কোম্পানি ইনভেস্ট করে, যে আমি বিক্রি বাড়ানোর জন্য অনেক সময় আমার র ম্যাটেরিয়াল কিনতে হচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু জেনারেল এক্সপেন্সেস না, সেটাও কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের যে বিনিয়োগটা, সেটা এক ধরনের ইনভেস্টমেন্টই। এবং যখন ব্যাংকিং খাত থেকে কোম্পানিরা ধার নেয়, প্রাইভেট সেক্টর ক্রেডিট যেটা আমরা বলছি, সেটাতে কিন্তু আসলে সে লং টার্ম প্রজেক্ট মানে ক্যাপেক্স এর জন্য ইনভেস্টমেন্ট করে, ওয়ার্কিং ক্যাপিটালের জন্য করে। আর ওখানে থার্ড কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক স্মলার কম্পোনেন্ট, সেটা হচ্ছে গিয়ে রেসিডেন্সিয়াল আর ইনফ্রাস্ট্রাকচারে বা রেসিডেন্সিয়াল প্রপার্টিতে যখন কোনো ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট হয় প্রাইভেট সেক্টর থেকে, সেটা। এবার আবার আমরা যদি প্রাইভেট সেক্টরের যে আমরা ক্যাপেক্স এর কথা বললাম বা ওয়ার্কিং ক্যাপিটাল বললাম, সেটাকেও কিন্তু আমরা চাইলে স্প্লিট করে ফেলতে পারি একভাবে। কিভাবে? একটা হতে পারে যে বাংলাদেশি যে সকল কোম্পানি সেই ইনভেস্টমেন্টটা করছে, সেটা একটা পার্ট। আবার হচ্ছে যে ফরেন কোনো কোম্পানি যখন বাংলাদেশে বিনিয়োগ করছে, এই নতুন ক্যাপাসিটি মানে নতুন প্ল্যান্ট মেশিনারি করছে, সেটাও একটা পার্ট। এই কারণে আমরা কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ডেটাটাকে আসলে আমরা সচরাচর ট্র্যাক করে থাকি আর কি। সো এইটা হলো গিয়ে যে আমার মতে মানে দিস ইজ হাউ উই থিঙ্ক অ্যাবাউট ইট। আর এইটার আজকে আমার মতে হচ্ছে কি যে একটা দেশের অর্থনীতির পার্সপেক্টিভ থেকে এই যে এই গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট এন্ড প্রাইভেট ইনভেস্টমেন্ট যেই চার্ট দুটো আসলে জ্যোতি ভাই দেখিয়েছেন অলরেডি, সেটাই আমাদের মূল আলোচনার পার্ট। বাট এর বাইরেও কিছু কিছু ডেটা আমরা দেখি অনেক সময়, একটা হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, বাট এইটা আসলে বাংলাদেশের জন্য খুবই কম এবং খুবই নগণ্য। এবং জেনারেলি ইকোনমিক লিটারেচার বলে যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ইজ ভেরি স্পেকুলেটিভ ফ্লো। সো সেটা যখন আসে কিছু ইমব্যালেন্সেস তৈরি করে ফেলতে পারে, বাবল তৈরি করে ফেলতে পারে। সেটা 1997 এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিসেও সেটা আমরা দেখেছিলাম। সো সেই ক্ষেত্রে আসলে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন করার তেমন প্রয়োজন নাই। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে যেই জিনিসগুলো আমরা বলছিলাম, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর ইনভেস্টমেন্ট এন্ড উইদিন প্রাইভেট সেক্টর বোথ ডোমেস্টিক এন্ড দ্য এফডিআই কম্পোনেন্ট, সেটার মধ্যেই আমরা মনে হয় ডিসকাশনটাকে রাখতে পারি। এটা বলে আমি থামতে চাই। থ্যাংক ইউ। ধন্যবাদ আসিফ খান। এবার আমরা এই আলোচনার প্রেক্ষিতে কিছু যেটা আমরা শুরুতেই বলেছিলাম, কিছু কম আলোচিত বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। তা আমার এক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা সবসময় বিভিন্ন ধরনের বিনিয়োগ নিয়ে কথা বলি। দেশের ভেতরে প্রাইভেট সেক্টর বিনিয়োগ বাড়লো কি কমলো, বৈদেশিক বিনিয়োগ বাড়লো কি কমলো, সেটার সঙ্গে আমরা প্রাইভেট সেক্টর গ্রোথ নিয়েও কথা বলি। কিন্তু আমি আমি অ্যাজ এন প্র্যাকটিশনার আমার কাছে যেটা একটু অবাক লাগে, আমরা সাধারণত বিনিয়োগ বাড়লো কি কমলো এটার সঙ্গে আমরা এমপ্লয়মেন্টের সম্পর্ক নিয়ে খুব একটা কথা বলি না। মানে আমার বিনিয়োগ বাড়লো, তার সঙ্গে তো আমার এমপ্লয়মেন্ট বাড়তে হবে অ্যাটলিস্ট। আমি আমার অল্প বিদ্যায় যেটা বুঝি যে বিনিয়োগ বাড়লে যদি এমপ্লয়মেন্ট না বাড়ে, তাহলে সেই বিনিয়োগ বৃদ্ধিটাকে আমি তো আসলে দেশের ডেভেলপমেন্টের সাথে দেখতে পাবো না। কারণ আমি ইকোনমিক্সের ওই স্কুলটা থেকে বিলং করি যেখানে এমপ্লয়মেন্ট হচ্ছে 1 নাম্বার প্রায়োরিটি হতে হবে। তো
আমি প্রথমে জ্যোতি ভাইয়ের কাছে জানতে চাবো যে আমরা যখন বিনিয়োগ নিয়ে কথা বলি বা আমরা অর্থনীতির যখন বিভিন্ন প্যারামিটার নিয়ে কথা বলি, আমরা কেন বিনিয়োগের সাথে এমপ্লয়মেন্টকে রিলেট করি না? অথচ এটা তো আমাদের পলিসি মেকিং এর জন্য দরকার, কারণ এটা আমাদেরকে সেক্টর টার্গেট করতে হেল্প করবে। আমরা কোথায় বিনিয়োগটাকে উৎসাহী করব, কোনখান থেকে আমাদের এমপ্লয়মেন্ট আসতে পারে। তা আপনার কি মনে হয় যে এই আলোচনাটাকে আমরা সত্যি কম করি, নাকি আমার মতো অডিয়েন্সের চোখে পড়ে না? এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে আলোচনাটা যদি আমরা কম করে থাকি, আমরা কিভাবে আলোচনার ক্ষেত্রটা ব্রডার লেভেলে বাড়াইতে পারি? 3 নাম্বারটা থাকবে এক্ষেত্রে যে পলিসি মেকারদের জন্য আপনার সাজেশনটা কি থাকবে, যে বিনিয়োগটাকে আমরা কিভাবে এমপ্লয়মেন্টের সাথে লিঙ্ক করব এবং সেটা তারা কিভাবে তাদের প্রায়োরিটিতে আনবেন, সেটার ক্ষেত্রে আপনার সাজেশনটা কি? এই 3টা প্রশ্ন আপাতত আপনার কাছে। থ্যাংক ইউ জ্যোতি ভাই। শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি এখানে যেহেতু পলিসি নিয়ে কথা হচ্ছে, সো সেইখান থেকে আমি প্রথমে তাহলে আসিফ খান যেভাবে বললো সেভাবে আমি আসলে ব্রেক করি যে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট বা পাবলিক ইনভেস্টমেন্ট ভার্সেস প্রাইভেট ইনভেস্টমেন্ট, দুটি আলাদা করে নিই প্রথম কথা। আচ্ছা, সো ওইটা যদি আমি চিন্তা করি যে এরকম যে ঠিক আছে যে পাবলিক ইনভেস্টমেন্টটা যেটা মানে ট্যাক্স পেয়ার খরচ করছে, ট্যাক্স পেয়ার ফান্ড করছে, সেই ইনভেস্টমেন্ট থেকে আমি আলটিমেট রিটার্ন কি পাবো, সেটা হচ্ছে একটা প্রশ্ন। সো আলটিমেট রিটার্ন, আই এগ্রি উইথ ইউ যে ওভার দ্য লং টার্ম আলটিমেট রিটার্নটা আমাদের আসলে দেখা উচিত যে সেটা প্রাইভেট ইনকাম জেনারেট করছে কিনা। ওকে, সো আমি এমপ্লয়মেন্টের থেকেও বেশি গিয়ে বলবো যে এরকম যে ইনকাম জেনারেট করছে কিনা। সো এটা হচ্ছে প্রথম কথা। সো পাবলিক ইনভেস্টমেন্টের জন্য আলটিমেটলি, কিন্তু এটা মেজার করা ইজ ডিফিকাল্ট। মেজার করা এই জন্য ডিফিকাল্ট, সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে পদ্মা ব্রিজটা খুব একটা ভালো জিনিস ছিল, ফরগেট অ্যাবাউট পলিটিক্স, থিওরিটিক্যালি আমি বলি, কেউ যদি বলে যে এরকম যে পদ্মা ব্রিজ ইজ গোইং টু কানেক্ট দেশের একটা মার্জিনালাইজড এরিয়া, অথবা যমুনা ব্রিজ তার আগে যে উত্তরবঙ্গের সাথে কানেক্ট করছে ইকোনমিক্যালি মোর ইম্পর্টেন্ট পার্টস ঢাকা এবং চিটাগংকে, তাহলে পরে তো এখানে হোয়াই শুডন্ট উই সাপোর্ট ইট? ওয়েল, আসলেই যদি এটা আমাদের মার্জিনালাইজড এরিয়াগুলিকে কানেক্ট করতো ইকোনমিক্যালি করে থাকে, তাহলে পরে তো সেটার ইকোনমিক আউটপুট তৈরি হবে। আউটপুট তৈরি হলে পরে সেটা কি হবে? সেটা প্রোডাকশন বাড়াবে। প্রোডাকশন বাড়ানোর জন্য মানুষের ইনকাম জেনারেটেড হবে। সেই ইনকামটা ইভেন্চুয়ালি হ্যাজ টু ফ্লো থ্রু এমপ্লয়মেন্ট, বা এমপ্লয়মেন্ট ইজ গোয়িং টু বি লিঙ্কড উইথ দ্য ইনকাম। সো এই জিনিসগুলি যদি আমি ওভার দ্য লং টার্ম দেখতে না পাই, তাহলে পরে আই উইল লুক ব্যাক এন্ড সে এরকম যে এই ইনভেস্টমেন্টটা কি আমাদের আসলেই কাজে লেগেছিল? সো ইটস আ কোয়েশ্চেন মার্ক। সো দ্যাট ইজ দ্য ওভারঅল ফ্রেমওয়ার্ক টু মি as a macroeconomist, that would be the overall framework for public investment. কিন্তু এখন এটা হচ্ছে যে ওভারঅল লুকিং ব্যাকওয়ার্ডস, হ্যাঁ, মানে এক্স পোস্ট যে এটা কাজে লেগেছিল কিনা। এক্স অ্যান্টি যে আমি ইনভেস্ট করার আগে আমি চিন্তা করবো যে আগামী 5 বছর বা 10 বছরে কি হতে পারে, সেটা আসলে খুবই ডিফিকাল্ট। এগেইন আমি হাসিনা রেজিমের করাপশন এবং কস্ট ওভাররান এবং পলিটিক্যাল আর কি, মানে পলিটিক্যাল ক্যালকুলেশনস এন্ড গেমস এন্ড ইলেকশন রিগিং, সেগুলি বাদ দিয়েই কথা বলছি। আমি ধরে নিলাম যে এরকম যে মানে পলিটিক্স ছিল না, সবকিছুই আসলে তারা মানে ন্যাক ইন্টেনশনেই করেছিল। ওকে, যে তারপরেও তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাকচুয়ালি এস্টাবলিশ যে আমি আজকে যে পাবলিক ইনভেস্টমেন্টটা করব সেটা আসলেই কালকে প্রোডাকশন বাড়াবে কিনা, প্রোডাকশন বাড়লে পরে বা সেটার ইনকাম বাড়বে কিনা, এমপ্লয়মেন্ট বাড়বে কিনা, ইজ কোয়াইট ডিফিকাল্ট টু ডু। এখন ডিফিকাল্ট ডাজন্ট মিন উই শুডন্ট টক অ্যাবাউট ইট, উই শুড ডেফিনেটলি টক অ্যাবাউট ইট। যে আমাদের পাবলিক ইনভেস্টমেন্ট, পার্টিকুলারলি পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট আরো কতখানি বাড়ানো দরকার বা দরকার না কিনা। সো ফর এক্সাম্পল, ইজ ঢাকা অ্যান ওভারবিল্ট সিটি? I don't know. I don't have the answer to that, but this is something we should talk about. এটা গেল পাবলিক ইনভেস্টমেন্টের দিকে। প্রাইভেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে I see the link আসলে a bit more complicated in a sense, but also a bit simpler. Complicated in the sense যে আমি যদি চিন্তা করি যে এরকম যে প্রাইভেট ইনভেস্টমেন্ট, লিভিং অ্যাসাইড হাসিনার আমলের ব্যাড ক্রেডিট কোয়ালিটি এবং ওই ধরনের পলিটিক্যাল ইকোনমি যেটা ছিল, লেটস অ্যাজিউম যে এরকম যে হাসিনা আমল ইজ গন, ইটস নট গোইং টু কাম ব্যাক। আমরা যদি ওরকম একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল এনভায়রনমেন্ট কন্টিনিউ করতে পারি, 2015-এর আগে আমরা যেটুকু রাখতে পেরেছিলাম সেরকমও,
তাহলে পরে আমরা হিস্টোরিক্যাল ডেটা থেকে, আমাদের দেশের হিস্টোরিক্যাল ডেটা, সো আই এম নট টকিং অ্যাবাউট অন্য দেশের থিওরিটিক্যাল ডেটা, আমাদের দেশেই 1991 থেকে 2015 পর্যন্ত ওই 20-25 বছরের ডেটা থেকে আমরা বলতে পারি যে প্রাইভেট সেক্টর যদি ব্যাংক থেকে টাকা ধার নিয়ে ইনভেস্ট করে, they are going to do it because they want to make some profit out of it. ওরা যে প্রফিটটা করবে, সেই প্রফিটটা ইজ গোইং টু গেট টু সামবডিজ ইনকাম, সেই ইনকামটা ইজ গোইং টু লিড টু এমপ্লয়মেন্ট। আইদার ওই বিজনেসটা যারা ইনভেস্ট করতেছে ডিরেক্টলি তারা মানুষজনকে চাকরি দিবে, বিকজ তাদের ব্যবসা চালানোর জন্য লোক লাগবে, এমপ্লয়মেন্ট লাগবে, অথবা তারা যে প্রফিটটা করবে বা তারা যে ইনকামটা করবে, সেই ইনকামটার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট হবে। মাল্টিপ্লায়ার এফেক্ট হবে মানে হচ্ছে যে এরকম যে সে যে টাকাটা ইয়ে করছে, তখনকার দিনের যারা ইয়ে ছিল 2015-র আগে, তারা কিন্তু টাকা করাপশন করলে হলেও টাকাটা দেশেই রাখতো। ওই 2015-র পর থেকে আমরা যে সাইফনিং এন্ড লন্ডারিং দেখেছি, তার আগে কিন্তু অতটা ছিল না। সো সে যদি করাপশনও করতো, সেই করাপশনের টাকাটাও দেশেই থাকতো এবং সেই টাকাটা সার্কুলেট করতো দেশের ভিতরেই, সেটার থেকেও কিন্তু ইনকাম এন্ড এমপ্লয়মেন্ট জেনারেট হতো। সো উই ক্যান অলওয়েজ সে যে থিংস ক্যান বি বেটার, কিন্তু আমরা যদি ওই রকম একটা ইয়েতেও ফেরত যেতে পারি যে প্রাইভেট সেক্টর, একটা কোম্পানি বা একটা ফার্ম বা একটা বিজনেসম্যান বা ইভেন একটা ছোট মুদির দোকানি, সেও যদি একটা টাকা কোনোখান থেকে জোগাড় করে সেই টাকাটা খাটায়, সেই টাকাটা দিয়ে ইনভেস্ট করে, দ্যাট ইজ গোয়িং টু হ্যাভ সাম কাইন্ড অফ ইকোনমিক রিটার্ন। সেটা মানুষের ইনকাম বাড়াবে, এমপ্লয়মেন্ট বাড়াবে এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে। সো ইটস কমপ্লিকেটেড, কারণ হচ্ছে যে পলিসির দিক থেকে আমার তাহলে কি করা উচিত? আমার কি তখন তাকে ইনভেস্টমেন্টের জন্য প্রণোদনা দেওয়া উচিত? আই ডোন্ট থিঙ্ক সো। আই থিঙ্ক যে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে পলিসি থেকে তাকে যদি আমি এনভায়রনমেন্টে তৈরি করে দিতে পারি, তারপরে সে সেটা বুঝে নিক যেরকম যে তার জন্য কোন ইনভেস্টমেন্টটা মোর প্রফিটেবল, মোর প্রোডাক্টিভ, সে সেখানে যাক। সে যে ইনভেস্টমেন্টই করুক, যেখানেই ইনভেস্ট করুক, সেটার একটা ইনকাম এবং এমপ্লয়মেন্ট এফেক্ট হবে। সো দ্যাটস হাউ আই উড সি কনসেপচুয়ালি পুরো জিনিসটা। থ্যাংক ইউ জ্যোতি ভাই আপনার চমৎকার ইনসাইটের জন্য। আমি এই পর্যায়ে আসিফ খানকে বলবো যে প্রশ্নগুলো জ্যোতি ভাইয়ের কাছে ছিল, যে আমাদের দেশে আমরা যখন বিনিয়োগ নিয়ে কথা বলি, আমরা বিনিয়োগের ক্ষেত্রে কেন বিনিয়োগের সাথে যে সংশ্লিষ্ট প্যারামিটার, ইম্প্যাক্ট প্যারামিটার গুলো থাকা উচিত, এগুলো নিয়ে আলোচনা করা ছাড়া আমরা কেন বিনিয়োগ বাড়লো কমলো শুধু এটাতে আটকে থাকি। এবং এছাড়া আমি আপনাকে একটু অনুরোধ করব যে আমাদের দেশের প্রাইভেট সেক্টরের ক্রেডিটের যে প্রবণতাটা আমরা বিশ্লেষণ করি, এখানেও আমরা শুধুমাত্র ইনভেস্টমেন্টের সাথেই লিঙ্ক করেই কেন করি, বা আমাদের এক্ষেত্রে আরো কি কি ফ্যাক্টর বিবেচনা করা উচিত বলে আপনার মনে হয়? এই দুটো প্রশ্ন এই পর্যায়ে আপনার কাছে। ধন্যবাদ। আচ্ছা, প্রথমটার আনসার আমার কাছে খুব সহজে, এটাতে আমাদের ব্যর্থতা, এটা দেশ হিসেবে ব্যর্থতা যে আমরা খুবই হাই লেভেল ডিসকাশনের মধ্যে সীমাবদ্ধ থাকি, ডিটেইলড ডিপ আলোচনায় যাই না। এবং সেটা আপনি দেখেন যে যদি অর্থনৈতিক রিপোর্টিংও চিন্তা করেন, আজকে ক্রেডিট গ্রোথের কথা বলছি, বাট আমরা যদি মূল্যস্ফীতির কথা বলি বা অন্যান্য প্যারামিটারের কথা বলি, ডেটাটা এরকম থেকে এরকম হয়েছে, হ্যাঁ, বা কেন হয়েছে, কি হতে পারতো, কি করলে এটা ডিফারেন্ট হতো, সেই ডিসকাশন কিন্তু আমাদের আসলে অনেক কম। সো আপনার যে পয়েন্টটা যে ক্রেডিট গ্রোথের আলটিমেট অবজেক্টিভ হওয়া উচিত, ক্রিয়েশন থাকা উচিত, ইকোনমিক গ্রোথ থাকা উচিত এবং ট্যাক্স কালেকশনও হওয়া উচিত। মানে জেনুইনলি যদি আমার ইনকাম বাড়ে মানুষের, তাহলে সেখান থেকে তো সরকার রাজস্ব আয়ও হওয়া উচিত। হ্যাঁ, তো ওইগুলা থেকে ওগুলা আমরা না করাটা আমাদের ব্যর্থতা, বাট এইখানে আমাদের চেষ্টা করা উচিত যে ফোকাস পয়েন্টটাকে জায়গা মতো নিয়ে যাওয়া। সো আই থিঙ্ক যে দ্যাটস সর্ট অফ মাই ফার্স্ট আনসার। আর আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা জানি কি ছিল, আমি একটু ভুলে গেছি। ও, সেকেন্ড প্রশ্নটা ছিল হচ্ছে আমরা প্রাইভেট সেক্টর ক্রেডিট নিয়েও যখন আলোচনা করি, যেটা আজকে আমরা আমাদের ওভারভিউতেও করলাম বা এখনো বলছি, প্রাইভেট সেক্টর ক্রেডিট বাড়ে কমে, এই যে এখন যে কম হচ্ছে, আমরা বারবার দেখা যাচ্ছে যে সমালোচনার টোনেই বলছে প্রাইভেট সেক্টর ক্রেডিট কমে যাচ্ছে, এবং এটা আমি লক্ষ্য করেছি যে বেশ কিছু জায়গাতে সরকারের ব্যর্থতা হিসেবেও দেখানো হচ্ছে, যেটার সাথে আমি ব্যক্তিগতভাবে ইকোনমিক অ্যানালিসিসের পক্ষ থেকে পয়েন্ট অফ ভিউ থেকে একেবারে একমত না। এই বিষয়ে আপনার অ্যানালিসিসটা কি বলে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এইখানে আসলে আমি একটু ডিফারেন্ট ভাবে আনসারটা দিতে চাই। হ্যাঁ, আমি আপনার প্রশ্নটা এটা না হলেও আই ওয়ান্ট টু এক্সপ্লেইন যে আমার মতে কেন প্রাইভেট ক্রেডিট গ্রোথ আসলে লো। আচ্ছা,
সো প্যারামিটার গুলো যদি আনি, হ্যাঁ, প্রথম পার্টটা হচ্ছে যে আমাদের এখন সুদের হার অনেক হাই, পলিসি রেট 10% এবং কর্পোরেট বরোয়িং লেন্ডিং রেট হচ্ছে কি আপনার 13-14 মতো, আর আই থিঙ্ক টেসএমই এবং অর্থনৈতিক থিওরি যেটা বলে যে আপনার যখন সুদ হার হাই তখন ক্রেডিট গ্রোথ কমই থাকবে, মানে এটার খুবই সিম্পল লজিক। প্রত্যেকটা ব্যবসার একটা মোটামুটি একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট আছে এবং এটার মধ্যে রেঞ্জ আছে। তো যে ধরেন বৎসরিক রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে কি 10%, সে 13-14% রেটে বড় করে ওখানে এক্সপ্যানশন করাটা একেবারে ইলজিক্যাল। সো ওই রেট অফ ইন্টারেস্টে এই ব্যবসাগুলো আসলে লোন নিবে না, ডিলেভারেজিং যাবে, রাদার উল্টা লেভারেজ কমানোর চেষ্টা করবে, ডেট কমানোর চেষ্টা করবে। আবার হচ্ছে গিয়ে যে ব্যবসাটা বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক হাই, সে হয়তো 13-14 নিতে পারে। সো ম্যাথামেটিক্যালি স্পিকিং যখন সুদের হার হাই, এখন যেটা আমরা দেখছি যে মোটামুটি মাল্টি ডেকেড হাই এর মতো আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি বলে আপনার হচ্ছে ক্রেডিট গ্রোথ কম থাকবে। বাট আপনি যদি সুদের হার হাই পিরিয়ডটার আগের পিরিয়ডটা দেখেন, যখন অতটা হাই ছিল না, তখনও কিন্তু আমাদের আসলে ক্রেডিট গ্রোথ ডিক্লাইনিং ট্রেন্ডে ছিল, মানে এটাও কিন্তু একটা ফ্যাক্টর যে তখনও তো কম ছিল। তাহলে তখন কম ছিল কেন? তো এইটার পিছনে আমি কয়েকটা ফ্যাক্টরকে ব্লেম করি এবং আমি মনে করি যে সেগুলো আমাদের খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। একটা হচ্ছে যে 9-6 যে পলিসিটা ছিল সেটার একটা ক্লিয়ার রিপারকাশন আসলে আছে, যে আমি ব্যাংকদেরকে যখন বলছি ইউ ক্যানট প্রাইস ইউর লোনস অ্যাকর্ডিং টু ইউর অ্যাসেসমেন্ট অফ কাস্টমার রিস্ক প্রোফাইল, আমি তাকে বেঁধে দিচ্ছি এক রকমের, সেটা কিন্তু ক্রেডিটকে ডিসরাপ্ট করবে এবং ক্রেডিট কোয়ালিটিকেও ডিসরাপ্ট করবে সেই জিনিসটা। এবং ওই সময়ের একটা খুব ডেঞ্জারাস ঘটনা যেটা ঘটে গেছে সেটা হলো কি আপনার যে 9% রেটে যখন আমি কর্পোরেট, এসএমই এবং রিটেল তিনজনকেই লোন দিতে বলছি, সেই সময় থেকে এসএমইর লোন ফ্রম ব্যাংকিং সেক্টর সিগনিফিক্যান্টলি কমে গেছে। ইনফ্যাক্ট আমরা যেটা শুনলাম, অনেক ব্যাংক কিন্তু তার এসএমই ওয়ার্কফোর্সকে সিগনিফিক্যান্টলি কার্টেল করে ফেলেছে। এখন যেটা অনেকে মিস করে যায় যে আপনি যখন একটা ডিস্ট্রিবিউশন চ্যানেলকে বন্ধ করে দিচ্ছেন, হ্যাঁ, এটা এমন না যে কালকে আমি মনে করলাম আমি লোন দেওয়া শুরু করবো আর কালকে রাতারাতি ওপেন হয়ে যাবে। ইভেন ওয়েন অল দ্য প্যারামিটারস আর দেয়ার, সেটাকে চালু করতে অনেক সময় লেগে যাবে। এবং সেটা ইম্পর্টেন্ট এই কারণে যে দেখেন, আমরা যে সময় বলছি যে ক্রেডিট গ্রোথ খুব কম বা কমছে, হ্যাঁ, ওই সময় কিন্তু আমাদের কর্পোরেট সাইডে অনেকগুলো সেক্টরে ব্যাপক ওভার ক্যাপাসিটি তৈরি হয়েছে। আপনি যদি দেখেন সুগার, আপনি যদি দেখেন স্টিল, আপনি যদি দেখেন সিমেন্ট, আপনি যদি দেখেন এলপিজি, এই প্রত্যেকটা সেক্টরের যে ইনস্টল ক্যাপাসিটি সেটা বাংলাদেশের চাহিদার থেকে অনেক বেশি। তার মানে এখানে ওভার ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এবং একই সাথে আপনি দেখবেন যে বাংলাদেশি বড় বড় কর্পোরেট কোম্পানি যারা ছিল বা আছে, তাদের ব্যালেন্স শিটে অনেক পরিমাণ লোন হয়ে গেছে ইকুইটির তুলনায়। তারা চাইলেও একটা ব্যাংক যখন প্রপার ক্রেডিট অ্যাসেসমেন্ট করবে, তাকে লোন দেওয়ার মতো সিচুয়েশন আসলে নাই, বিকজ ওই লোনের রিপেমেন্টের রিস্কটা বেশি। তো এই সকল কোম্পানিদের আসলে কি করতে হবে, যে আসলে এখন তাদের ব্যালেন্স শিট থেকে লোন কমানো লাগবে to bring their debt to equity ratio to more realistic pragmatic levels। এখন সেটা যদি হয়ে থাকে, তাহলে ইনক্রিমেন্টাল ক্রেডিটটা যাবে কার কাছে? হ্যাঁ, এটা তো একটা প্রশ্ন, যে আমরা বলছি ক্রেডিট গ্রোথ বাড়াতে চাই, বাট এই টাকাটা আসলে কই যাবে, কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করতে হবে? সো আমার মতে আমাদের হচ্ছে এসএমই খাতে প্রবাহ বাড়াতে হবে, যেখানে হচ্ছে গিয়ে ক্রেডিট এর স্কোপ এখনো আছে, তাদের ওই পরিমাণ লেভারেজ প্রবলেম নাই, এটা একটা পার্ট। আর হতে পারে যে এমন সেক্টর যেগুলো নিয়ে আমরা আগে চিন্তা করিনি, এখন যদি গার্মেন্টস সাইডে আমাদের একটা নতুন মোমেন্টাম তৈরি হয় গ্লোবাল ট্যারিফের কারণে বা অন্য কোনো কারণে হোক, সেখানে হয়তো ফার্দার ক্রেডিট গ্রোথ অ্যাসপেক্ট আসতে পারে আর কি। মানে আমার মতে যে এই ডিসকাশনটা খুবই 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 জরুরি। আপনি যেটা বলছিলেন যে ক্রেডিট গ্রোথ চাই আমরা নিউমেরিক্যালি, বাট আসলে কোথায় চাই বা কোথায় গেলে প্র্যাকটিক্যাল হবে? আগের মতো যদি ইনফেরিয়ার কোয়ালিটি হয়, সেটা আমাদের ব্যাংকিং খাত কিন্তু আসলে ওভাবে নিতে পারবে না। আচ্ছা, এই দুটা, সো আমি যে পয়েন্টগুলো কভার করলাম একটু আবার রিপিট করি। একটা হচ্ছে সুদের হার হাই, এটা একটা প্যারামিটার, বাট নট দ্য অনলি প্যারামিটার। দ্বিতীয়, আমি বললাম ডিস্ট্রিবিউশন চ্যানেলটা অনেকভাবেই ডিসরাপ্টেড হয়ে গেছে এবং আমার ধারণা সেটা এখনো আসলে রিকভার করে নাই কোনোভাবেই। আর থার্ড, আমি বললাম যে কর্পোরেট বাংলাদেশ, যেখানে বেশিরভাগ ক্রেডিট হিস্টোরিক্যালি গেছিল, তাদের ব্যালেন্স শিট কোয়ালিটি আসলে ভালো না, তাদের এইটা একটা ইস্যু হয়ে গেছে। আর সাতের যেই প্যারামিটার গুলো আসলে না বললেই নয়, ওটা হচ্ছে যে দেখেন, আপনি চান বা না চান, হ্যাঁ, মানে নন পলিটিক্যাল গভর্নমেন্টের পিরিয়ডে ইনভেস্টমেন্ট কম থাকবেই, বিকজ দের ইজ পলিসি আনসার্টেনটি, এবং আমরা জানি না যে নেক্সট সরকার যখন আসবে সে
কোথায় প্রাধান্য দিবে, কোথায় ট্যাক্স বাড়াবে, কোথায় সাবসিডি কমাবে, এই পার্টগুলো না জেনে দেশি বিনিয়োগকারী বা বিদেশি বিনিয়োগকারী কেউই হচ্ছে গিয়ে ইনভেস্ট করবেন। ইনফ্যাক্ট আমি রিসেন্টলি একটা প্যানেল ডিসকাশনে ছিলাম যেখানে একজন অর্থনীতিবিদ একটা কমেন্ট করলেন যে বাংলাদেশ সরকার যে অফশোর গ্যাস এক্সপ্লোরেশনের জন্য দুইবার টেন্ডার লঞ্চ করলো, এর মধ্যে কেউই আসলে পার্টিসিপেট করে নাই। সো ইট ওয়াজ নট আ প্রাইসিং ইস্যু, আপনি টেন্ডারে তো প্রাইসিং এর জন্য করতে পারবেন, ইট ওয়াজ মোর অফ যে এই এনভায়রনমেন্ট আমি আসলে করবো না। সো সেটা একটা প্যারামিটার। আর লাস্টের এক দুটা প্যারামিটার আমি একটু টাচ করতে চাই, সেটা হচ্ছে যে বিউরোক্রেসি এন্ড রেড টেপ। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু ডুইং বিজনেস রেটিং এ যে অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্টলি লোয়ার। এবং রিসেন্টলি আমি ভিয়েতনামের একটা রিপোর্ট পড়ছিলাম যেখানে তারা একটা ন্যাশনাল টার্গেট ধরেছে যে তাদের বিউরোক্রেসি রেড টেপ তারা সিগনিফিক্যান্টলি কমিয়ে নিয়ে আসবে। তারা গভর্নমেন্ট ইনভেস্টমেন্টটাকে কমিয়ে প্রাইভেট ইনভেস্টরকে ফস্টার করার জন্য অনেক একটা বড় ফোকাস দিচ্ছে। এবং দেখেন ভিয়েতনাম কিন্তু অলরেডি এইসব সাইডে বাংলাদেশের থেকে প্রচুর আগিয়ে আছে, কিন্তু ওরা ন্যাশনালি লেভেলে কিছু টার্গেট সেট করে যে আমরা এই প্যারামিটারটাকে এতদিন থেকে এতদিনে নামিয়ে নিয়ে আসবো, এই কস্টটাকে এত থেকে এতদিন নামিয়ে নিয়ে আসবো, নিজেদের জন্য নিজেরা একটা আনসারেবল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসছে। এবং এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ হ্যাজ টু লার্ন ফ্রম দিস। আর এছাড়াও কিন্তু আরো প্যারামিটারের মধ্যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তো আছেই। এই ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক্স কস্টে কিন্তু বাংলাদেশ অন্যান্য দেশের থেকে অনেক অনেক হাই, ইনফ্যাক্ট অনেক সময় ডেভেলপ দেশের থেকেও হাই, বিকজ আমাদের রোডে ট্রান্সপোর্টেশনের যে স্পিডটা সেটা সিগনিফিক্যান্টলি লোয়ার, দ্যাট অ্যাডস টু দ্য কস্ট। পোর্ট এফিসিয়েন্সি একটা ব্যাপার। আর ফাইনাল পার্টটা হচ্ছে যে আমি দেশে বিনিয়োগ করতে চাইলে, বিনিয়োগ বাড়াতে চাইলে আমার কিন্তু দক্ষ স্কিলড ওয়ার্কফোর্সও দরকার। হ্যাঁ, আমি জাস্ট চাবো আর ফ্যাক্টরি হয়ে যাবে সেটা তো হবে না। মানে সেখানে ফ্যাক্টরিগুলো যে রান করবে, মানুষ যা থাকবে, সেখানে আমাদের এডুকেশনাল সেক্টর এবং আমাদের কোয়ালিটি হিউম্যান ক্যাপিটাল সেগুলো ফ্যাক্টর। মানে আমি এটা বুঝাতে চাচ্ছি আমাদের যে একটা ওয়ান ডাইমেনশনাল থিঙ্কিং যে সুদ হারে একমাত্র ফ্যাক্টর যেটার কারণে ক্রেডিট গ্রোথ হয় না বা ইনভেস্টমেন্ট হয় না, সেই চিন্তাটা থেকে বের হয়ে আসতে হবে এবং এই মাল্টি ডাইমেনশনাল চিন্তাটায় আসতে হবে আর কি। সেটা বলে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, দারুণ। মানে আমি কুইকলি একটা জিনিস অ্যাড করি আসিফ ইকবাল। শিওর। হ্যাঁ, সো এই যে আমরা সুদের হারের কথাটা যেটা বলা হয় আর কি, যে সুদের হার বেড়েছে তাই জন্য ক্রেডিট গ্রোথ হচ্ছে না, তাই জন্য ইনভেস্টমেন্ট হচ্ছে না, এইটা কিন্তু একটা খুব মানে ক্লিয়ার কাউন্টার আর্গুমেন্ট, বা ওই আর্গুমেন্টটা যে ভুল সেটার একটা খুব ক্লিয়ার কাউন্টার ডেটা পয়েন্ট হচ্ছে যে ইনভেস্টমেন্ট উইক হওয়া শুরু হয়েছে 2022-23 অর্থ বছরে। আমি প্রথমেই যে চার্টটা দেখিয়েছিলাম যে ইনভেস্টমেন্ট ইয়ে করাটা, সেটা যে 2022-23 অর্থ বছরে ইনভেস্টমেন্ট গ্রোথ ফেল টু লেস দেন 3% আওয়ামী লীগের আমলেই। তখন কিন্তু সুদের হার কমই ছিল, তখন তো ওই 9-6 অর্থনীতির যুগ, তাই না? মানে ইন্ডেক্স ক্যাপড এট 9%, এবং তখন কিন্তু ক্রেডিট গ্রোথ তো প্রিটি স্ট্রং। হ্যাঁ, শুধু সেটা না, তখন ক্রেডিট মনিটরিং ও অনেক উইক ছিল, এবং ক্রেডিট মনিটরিং ও উইক ছিল। সো বেসিক্যালি আপনি যদি কানেক্টেড, মানে ওই রেজিমের সাথে কানেক্টেড ছিলেন, দেন ইউ কুড বড়ো মানি ফ্রম দ্য ব্যাংক, কেউ আপনাকে কিছু জিজ্ঞেস করতো না, এবং সেই টাকাটা নিয়ে আপনি যা খুশি করতে পারতেন। কিন্তু আমরা কোনো ইনভেস্টমেন্ট পাই নাই কিন্তু ওই টাকাটার থেকে। কাজেই এই যে হাই ইন্টারেস্ট রেট, কাজেই ক্রেডিট গ্রোথ কম বলে ইনভেস্টমেন্ট কম, এই লিনিয়ার থিঙ্কিংটা ওই ডাটা পয়েন্ট দিয়েই কিন্তু আসলে আমরা ডিসপ্রুভ করতে পারি যে 22-23 তো ছিল, তখন কিন্তু হয়নি। তো এইটুকুই বললাম আর কি। ঠিক আছে না, এখানে যদি ভাই আমি ছোট্ট একটা জিনিস অ্যাড করি ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমরা এই কথাটা যখন বলি যে লোন প্রাইসিং এর সাথে ক্রেডিট গ্রোথের একটা আমরা ইনভার্স রিলেশনশিপ দাঁড় করাই, যে প্রাইস বেশি হলেই বা ইন্টারেস্ট রেট বেশি হলেই ক্রেডিট গ্রোথ কমে যায়। মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশে কিন্তু মাইক্রো ক্রেডিট যখন ফেনোমেনাল গ্রোথ পেয়েছে তখন কিন্তু মাইক্রো ক্রেডিট অত্যন্ত প্রাইসি একটা প্রোডাক্ট ছিল, ভেরি হাই প্রাইস একটা লোন। এবং আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু মাইক্রো ক্রেডিট বড়োয়ারের সাথে কথা বলেছিলাম ব্যাক টু 15 or 17 ইয়ার্স, যে ওনাদের সাথে কথা বলেছিলাম। তখন ধরুন একটা একদম ফার্মার, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কেন এনজিও থেকে লোন নেন। কৃষি ব্যাংকে যে লোন রেটটা হচ্ছে 4%, সেখানে এনজিওর কাছ থেকে বা ওই মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনের কাছ থেকে নিলে ওনার লাগতেছে প্রায় 25%-এর মতো। উনি বলতেছেন যে আমি তো লোন কখন লাগবে এটা তো আমি জানতে পারি হচ্ছে আগের দিন, আমি তো ওরে বললেও আমার বাসায় এসে টাকা দেওয়া যায়, আর কৃষি ব্যাংকে গিয়া তো আমার 2 মাস বয়া থাকতে হইব, আমি তো আর চাষি করবা পারব না। এই যে ব্যবসায়ের নিড অনুসারে ক্রেডিট প্রোভাইড করতে পারে যে পরিবেশ, এটা কিন্তু আমাদের এমএফআই গুলো করে দেখিয়ে দিয়েছে যে প্রাইসিং ইজ নট দা কোর ডিটারমিনেন্ট ফ্যাক্টর। অনেক ক্ষেত্রে লোন প্রাইস অনেক বেশি হলেও যদি আমার এনভায়রনমেন্টটা ঠিক থাকে তাহলে কিন্তু ক্রেডিট গ্রোথটা আসলে ব্যবসায়ের নিডের সাথেই ওঠানামা করবে।
তো এই জায়গাটায় আমার কাছে, আমি জ্যোতি ভাইকে একটা প্রশ্ন করতে চাই, যেটা আসিফ তার একটা অভিজ্ঞতা থেকে উল্লেখ করলো। আমাদের এখন বাংলাদেশে কিন্তু যে কারেন্ট পাওয়ার রেজিম অপারেট করছে, এটার একটা পিসফুল এবং সাকসেসফুল ট্রানজিশন নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মানুষজনের কাছে মধ্যে একটা অনিশ্চয়তা আছে। সেটা আসলে সরকারের দায় বা কোনো পার্টিকুলার পলিটিক্যাল দায় কনটেক্সটে আমরা জিনিসটা দেখছি না, কিন্তু এই যে মানুষের মধ্যে বা ব্যবসায়ীদের মধ্যে যে অনিশ্চয়তা বোধটা আছে, আপনার কি মনে হয় এই অনিশ্চয়তার থাকাটা বা এই অনিশ্চয়তা বোধটা আমাদের ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে অ্যাডভার্সলি প্রভাবিত করবে? আমার প্রশ্নটা করার কারণ ইকোনমিক্স এটা ঘটে, কিন্তু বাংলাদেশে তো আসলে অনেক কিছু ঘটে। কারণ আপনি এটা জানেন যে মানুষ যখন আবার অনিশ্চয়তা বোধে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায়, তার বিহেভিয়ারটাও কিন্তু সেভাবে একটা প্যাটার্নে পড়ে যায়, যে সে রিস্ক নিয়েও ইনভেস্ট করতে পারে। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের এই হোম গ্রাউন্ড ফিচার এবং আমরা ইকোনমিক্স এর এই থিওরি দুটা দিয়ে যদি চিন্তা করি, আমাদের সামনে যে পাওয়ার ট্রানজিশন নিয়ে মানুষের মধ্যে যে একটা ফিলিং অফ আনসার্টেনটি, যে এক্সপেকটেশন, সেটা আমাদের ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে কিভাবে এফেক্ট করতে পারে? I think this is a very important point. Very important point. So economic theory তে আমরা জন মেনার্ড কেইনসের একটা বিখ্যাত ইয়ে ছিল আর কি, যে ইনভেস্টমেন্ট অনেক সময় ইনভেস্টমেন্ট হয় অথবা হয় না, ইটস বিকজ অফ দ্য অ্যানিমাল স্পিরিট অফ দ্য ইনভেস্টার্স। ঠিক আছে? সো কেইনস ইউজ টু রাইট ইন ভেরি কালারফুল প্রোজ। সো অ্যানিমাল স্পিরিট বলতে কেইনস ওখানে যেটা আসলে বুঝিয়েছিলেন সেটা হচ্ছে যে আমি কোনো একটা প্রজেক্টে ইনভেস্ট করব কি করব না, আমি তো অনেক কিছু চিন্তা করব। সো একটা জিনিস আমি চিন্তা করব যে আমার আসলে আমি যে জিনিসটা বিক্রি করতে চাই, আমার প্রোডাক্টটা কিরকম, আমার মার্কেট কিরকম, আমার কস্ট অফ প্রোডাকশন, হ্যান্টেন, এগুলি সবকিছু। এটা তো আছেই, বাট এইটার বাইরে একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যেরকম যে যেটা আর কি কেইনস অ্যানিমাল স্পিরিট যেটা বলছিল, সেটা হচ্ছে যে আই উড সি যে আমার আশেপাশের মানুষজন কি করছে, তারা কি ভাবছে, কি চিন্তা করছে, and সেটা is going to affect my behavior. ঠিক আছে? So this is kind of like a এরকম সিচুয়েশনে যেটা হতে পারে সেটা হচ্ছে যে একটা সিচুয়েশন তৈরি হতে পারে যেখানে এক্সপেকটেশন ড্রাইভস রিয়েলিটি। এখন আমাদের ক্ষেত্রে হয়তো না, আমি আসলে পার্সোনালি মনে করি যে দ্যাট ইজ প্রবাবলি দি ডিসাইডিং ফ্যাক্টর এই মুহূর্তে ইনভেস্টমেন্ট লিমিট করার জন্য। সেটা হচ্ছে যে এরকম যে আমরা সবাই, আমার হয়তো ইনভেস্ট করার মতো একটা সিচুয়েশন আছে, আমার হয়তো একটা বিজনেস আইডিয়া আছে, প্রোডাক্ট আছে, ইভেন হাই কস্ট অফ ক্যাপিটাল হলে পরেও আমার রেট অফ রিটার্ন সাফিসিয়েন্টলি হাই যে আমি ওই টাকাটা ধার নিতে পারি, নিয়ে সেটা খাটিয়ে একটা ব্যবসা করতে পারি, হয়তো লেটস সে যে এটা আছে। কিন্তু তারপরে আমি যখন আমার আশেপাশে সবার কাছে শুনি যে দেশে কি হবে, দেশের সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে বুঝতেছি না, নির্বাচন হবে কিনা জানি না, হয়তো নির্বাচন হবেই না, হয়তো সেনাবাহিনী আসবে, হয়তো সেনাবাহিনী ক্ষমতা নিবেই না, হয়তো ইউনূস সাহেবই কন্টিনিউ করবে অথবা উনি করবে না, অন্য কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে অথবা আসবে না, নির্বাচন হলে হয়তো বিএনপি জিতবে অথবা জিতবে না। সো এইরকম যখন লেভেল অফ আনসার্টেনটি থাকে, এবং এই আনসার্টেনটি আমি যখন দেখি যে এই ধরনের আনসার্টেইন কথাবার্তা, এই ধরনের ইনসিকিউরিটি ইজ প্রিভ্যালেন্ট অ্যামং এভরিবডি অ্যারাউন্ড মি, যে আমার আশেপাশের অন্য বিজনেসম্যানরা, পলিসি মেকাররা, যাদেরকে আমি চিন্তা করি যেরকম যে ওনারা হয়তো দেশের রাজনীতির খবর টবর রাখেন বা ওনারা হয়তো অনেক কিছু জানেন, তারাও যখন দেখি যে এরকম এই ধরনের আনসার্টেনটি নিয়ে এক্সপ্রেস করছে, ওই রকম সিচুয়েশন আমি হয়তো ভাববো যে ঠিক আছে, আমার যদিও একটা ভেরি ভায়াবল বিজনেস আইডিয়া আছে from my own modeling and from my own quantitative analysis, আমার আপাতত বোধহয় এখন ইনভেস্ট না করাই ভালো, বিকজ there are too many unknown factors. এখন এরকম যদি আমি ভাবি, এরকম হয়তো আরো 10টা লোক ভাবে, দ্যাট শোজ আপ ইন দ্য ডেটা, যে অনেক ইনভেস্টমেন্ট যেগুলি পাইপলাইনে হয়তো হয়ে বসে আছে, সেগুলি হয়তো অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট হচ্ছে না। এইটা আলটিমেটলি এই আসলে যদি জিনিসটা তাই হয়, এটা যদি অ্যানিমাল স্পিরিটেরই প্রবলেম হয়, তাহলে পরে আলটিমেটলি এটা চেঞ্জ হতে পারে একমাত্র গ্রাউন্ড রিয়েলিটি চেঞ্জ হতে পারে। হোয়াট ডু আই মিন বাই গ্রাউন্ড রিয়েলিটি? সেটা হচ্ছে যে এরকম যে মানুষ যদি দেখে, মানুষ বলতে আমি এখানে জনসাধারণ বলছি না, মানুষ বলতে আমি এখানে আসলে ইনভেস্টর যারা, তাদের কথাই বলছি, যে ইনভেস্টররা যদি দেখে যে সাফিসিয়েন্টলি মানে facts on the ground have changed, so law and order improve করছে,
পরিষ্কার দেখা যাচ্ছে যে ইলেকশনের একটা ডেট দেওয়া হয়েছে এবং পার্টিগুলি ইলেকশন ক্যাম্পেইন শুরু করে দিয়েছে। দেখা যাচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরকম যে যারা নির্বাচনে জিতবে তারা কি করবে নির্বাচনে জেতার পরে, তাদের সরকারে ফাইন্যান্স মিনিস্টার কে হবে, বা তাদের সরকারে প্ল্যানিং মিনিস্টার কে হবে, কমার্স মিনিস্টার কে হবে, এইসব জিনিস যদি পরিষ্কার দেখা যায় তখন হয়তো দ্যাট উইল চেঞ্জ দ্য পারসেপশন, অ্যান্ড পারসেপশন চেঞ্জ হলে পরে হয়তো উইল সি দ্য ইম্প্যাক্ট অন দ্যাট অন ইনভেস্টমেন্ট। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা ওগুলি কোনোটাই দেখতে পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না, সেই জন্যই উইদাউট গেটিং ইনটু দ্য পলিটিক্স, যে মানে কার ভালো কে দোষ, মানে কে ভালো কে খারাপ সেই বিতর্কে না গিয়েও এটুকু বোঝাই যায় যে এরকম যে আসলে সবাই চিন্তিত যে যা কি হতে যাচ্ছে যেহেতু আমরা জানি না, দ্যাটস প্রবাবলি গোইং টু দ্যাটস অ্যাফেক্টিং ইনভেস্টমেন্ট। অনেক ধন্যবাদ জ্যোতি ভাই। আমরা মোটামুটি এইটুকু থেকে একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের যে রাজনৈতিক পক্ষগুলো আছে এবং সরকারে যারা আছেন তাদের অন্তত নিজেদের পেটের দায়ে হলেও মানে মানুষের মধ্যে এই ভরসাটা দেওয়া উচিত যে আসলে আমাদের একটা মানে মানুষের যারা উদ্যোক্তা হবেন, যারা চাকরি করবেন, যারা ব্যবসা করবেন, তাদের মধ্যে যাতে অন্তত একটা ফিলিং অফ রিলায়েন্স বা ফিলিং অফ রিলিভিং একটা ফিলিং কাজ করে। তো এই পর্যায়ে আমরা একটু কোয়ালিটেটিভ ডিসকাশনে চলে যাব আমাদের ইনস্টিটিউশনাল অ্যাসপেক্ট গুলো নিয়ে। আমরা ভালো করেই জানি বিনিয়োগ পরিবেশ তৈরি হওয়ার জন্য আসলে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো খুব শক্তিশালী হওয়া দরকার। আমাদের দেশে বিনিয়োগ পরিবেশের জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন সেটা কখনোই আসলে খুব স্ট্রং ছিল তা আমরা মনে করি না, বা তা আমরা কখনোই বলি না। কিন্তু এরপরেও মোটামুটি যে একটা গুছিয়ে ওঠার দিকে বাংলাদেশ যাচ্ছিল সেটা তো আমরা গত 15-17 বছরে একেবারে হারিয়েছি প্রাতিষ্ঠানিক কাঠামোর দিক থেকে। তো গত 1 বছরে দেখা যাচ্ছে যে বিডার বা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির কাজকর্মের কারণে আমাদের অনেক চোখে পড়েছে তারা কি করছেন না করছেন, তারা কিভাবে চেষ্টা করছেন। কারণ তারা যা যা করছেন সবসময় পাবলিকলি সেটাকে ডেমনস্ট্রেট করা বা পাবলিককে জানানোর চেষ্টা করেছেন। এখান থেকে আমি দেখছি যে অনেকের মধ্যেই ধারণা আসছে যে ইনভেস্টমেন্ট আসা না আসাটা অনেকটুকুই হয়তো বিডার উপরে ডিপেন্ড করে, যেটা আমরা যারা কাজ করি তারা জানি যেটা ভুল। তো ওই কনটেক্সটে আসিফ খানের কাছে আমার প্রথমে প্রশ্ন, আপনি কি মনে করেন যে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো যে উন্নয়ন করা দরকার বিনিয়োগ পরিবেশ উন্নত করার জন্য, সেই দিক থেকে আসলে বিডা বা অন্যান্য যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কাঠামোগত বা গুণগত পরিবর্তনের আপনি কোনো ইঙ্গিত কি দেখতে পেয়েছেন যেটা আসলে যার ফলে আসলে আমাদের বিনিয়োগ পরিবেশ উন্নত হতে পারে? আপনার অবজারভেশনে কি চোখে পড়ে? অ্যাকচুয়ালি কিছু কিছু ইমপ্রুভমেন্ট চোখে পড়েছে আর কিছু কিছু এফার্ট চোখে পড়েছে, হ্যাঁ, বাট সেগুলোকে একটু ব্যাখ্যা করি আমি। দেখেন, আসলে আপনি যদি বিনিয়োগকারী হন, আপনার এক্সপেকটেশন গুলো আমি বলি। আপনার এক্সপেকটেশন হচ্ছে ফেয়ার ট্রিটমেন্ট, আপনি চাবেন কুইক ডিসিশন মেকিং এ যেতে, কুইক ইমপ্লিমেন্টেশনে যেতে। তো একটা দেশ যখন বলবে যে আমি আপনাকে এই খাতে ট্যাক্স হলিডে দিব, ইউ উড অ্যাজিউম যেটা আপনি অ্যাকচুয়ালি পাবেন এবং সেটা এনফোর্সড হবে। এখন কোনো দেশ যখন আপনাকে বলবে যে আপনার সাথে আমি লং টার্ম গ্যাস কন্ট্রাক্ট করছি এই প্রাইসে এই সময় পর্যন্ত, হ্যাঁ, ইউ উড এক্সপেক্ট যে এই কন্ট্রাক্টটা অনার হবে। সো আমি জাস্ট কিছু এক্সাম্পল তুলে ধরছি আর কি আপনার কাছে, যে এইসব প্যারামিটারে বাংলাদেশ আসলে খুবই 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 দুর্বল হিস্টোরিক্যালি ছিল, এখনো আছেই। আমরা ইনফ্যাক্ট শুধু ফরেন ইনভেস্টার বাদ দেন, আমাদের লোকাল ইনভেস্টার বা লোকাল যে কোনো মানুষের জন্য কিন্তু একটা ডিফিকাল্টি হচ্ছে আইনের সঠিক আইন আছে, প্রয়োগ হয় না, এটা একটা চ্যালেঞ্জ। সাথে চ্যালেঞ্জ হচ্ছে আইন ক্রমাগত চেঞ্জ হচ্ছে, যার ফলে আমি আসলে লং টার্ম কোনো ধরনের থিঙ্কিং করতে পারছি না। সো গোয়িং ব্যাক টু আপনার যে কোর কোয়েশ্চেনটা, সেখানে আমি যেটা দেখছি যে বিডার যে রোলটা, বিডা ইজ আ ফ্যাসিলিটেটর। বিডা আসলে বিডার কথায় বিনিয়োগকারী আসবেও না, বিডার কথায় হচ্ছে গিয়ে যে বড় প্রজেক্টই হবে না। বিডার কাজটা হচ্ছে যে যে আসতে চায় বা যে আগ্রহী বা যে ডিসাইড করেছে আমি আসবো, তার লাইফটাকে ইজি করে দেওয়া। সো আগে যেটা ছিল যে বিডা হিস্টোরিক্যালি একমাত্র সে আসলে নামেই একটা প্রতিষ্ঠান ছিল, তার কোনো এনফোর্সিং পাওয়ার ছিল না। বিকজ ঘুরে ফিরে আসলে যখন আপনি ট্যাক্সের ইস্যু হবে তখন তো এটা এনবিআর এর কাছেই আপনি যাবেন, যখন হচ্ছে অন্য কোনো ল্যান্ড রাইটস এর ইস্যু হবে সেটা অন্য কোনো মন্ত্রণালয় থাকতে পারে। সো বিডা ইজ দ্য ফ্যাসিলিটেটর। সো এখন আমি যেটা দেখছি যে বিডা আসলে ফার্স্ট অফ অল আমার কাছে মনে হচ্ছে যে বিডার মধ্যে কিছু রিফর্ম চোখে পড়ছে। তারা হচ্ছে অ্যাকচুয়ালি এক জায়গা থেকে মাল্টিপল প্রবলেম সলিউশন করার
যেই আগ্রহটা সেটা তারা দিচ্ছে, বাট সে একলা কিন্তু চাইলে হবে না, তার সাথে অন্য মন্ত্রণালয় এবং অন্যান্য এজেন্সিগুলো কোঅপারেট করতে হবে। তার মানে ন্যাশনাল একটা প্রায়োরিটি যদি না থাকে যে না বিনিয়োগ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের ন্যাশনাল কেপিআই, এবং এই কেপিআই যদি আমরা ফেল করি দিস উইল বি কনসিডার্ড আ হিউজ 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 ফেইলিয়ার অফ দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, ওটা ছাড়া তো আপনি সবাইকে এক এক কাতারে আনতে পারছেন না, ওইটা যদি না হয় আর কি। বাট এই এফর্টটা আমরা দেখতে পাচ্ছিলাম। আরেকটা এক্সাম্পল আসেন এনবিআর এর ক্ষেত্রে। এনবিআর এর যে পলিসি ইনকনসিস্টেন্সি গুলো ছিল, মানে হিস্টোরিক্যালি ছিল, হয়তো এখনো আছে, সেগুলোর জন্য তো আসলে এনবিআর এর রিফর্মই দরকার। তো এনবিআর এর রিফর্মটা যেদিকে আগাচ্ছিল যে আপনার পলিসি উইং এবং হচ্ছে ইমপ্লিমেন্টেশন উইংটাকে সেপারেশন, তো ওটা তো শুরুর দিকে বেশ কিছুটা বটলনেক ফেস করলাম আমরা পত্র পত্রিকায় পড়ে যেটা দেখছিলাম। তো তারপরে এখন মনে হয় যে আবার এটা কিছু মোমেন্টাম পাচ্ছে যে ওই স্ট্রাকচারে আগানো। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে কিছু কিছু করে আমরা যে আগাচ্ছি না তা না, বাট আমাদের জার্নিটার খুবই আর্লি স্টেজে আছি। আমাদের আসলে দীর্ঘদিন আমাদের প্রপার কোনো রিফর্মের আগ্রহী ছিল না, বিনিয়োগ এনভায়রনমেন্টকে ইমপ্রুভ করার কোনো আগ্রহী ছিল না এই মাঝখানের একটা দীর্ঘ পিরিয়ডে। এখন আমরা যেখানে আছি একেবারে রক বটম থেকে 1 পা 2 পা করে আগাচ্ছি আর কি। তা আমার মতে যে ভিয়েতনামের এক্সাম্পলটা আমি বলছিলাম, আমার মতে যে ওই ধরনের একটা ইনিশিয়েটিভ বাংলাদেশের জন্য অ্যাবসলিউটলি ম্যান্ডেটরি হয়ে গেছে এই মুহূর্তে। যে জায়গাটাই ট্রিকি আমাদের জন্য ওটা হচ্ছে যে দেখেন, আমি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে একটা স্টেপ নিব, কিন্তু সেটার যদি অন্য পলিটিক্যাল পার্টিসদের বাইন না থাকে, এটার কন্টিনিউটি কিন্তু আমরা জানি না। ইনফ্যাক্ট যে রিফর্ম গুলো আমরা কিছু দূর আগিয়েছি সেটাও আসলে ফিউচারে কি হবে, ফার্স্ট অফ অল ইলেকশন আনসার্টেনিটি তো আছে, বাট পোস্ট ইলেকশনে কি হবে সেটাও কিন্তু বিনিয়োগকারী হিসাবে আমি ধরতে পারছি না। এবং এগুলো অল গোজ ব্যাক এন্ড ফিডস ইনটু দ্য লো প্রাইভেট ক্রেডিট গ্রোথ বা লো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা আমরা কারেন্টলি দেখতে পাচ্ছি। ধন্যবাদ আসিফ খান। জ্যোতি ভাই কি আছেন? জি আছে। জ্যোতি ভাইয়ের কাছে আমার মোটামুটি একই প্রশ্ন, যে আপনার কাছে কি আমাদের বিনিয়োগ সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, হোক বাংলাদেশ ব্যাংক, বিডা, এনবিআর বা বাণিজ্য মন্ত্রণালয়, আপনি অলরেডি বাংলাদেশের সাথে কিছু কাজকর্ম করা হয়েছে, আপনি ডায়রা কনফারেন্সে ছিলেন, আপনার মানুষজনের সাথে কথা বলার সুযোগও হয়েছে, আপনি তো সবসময় বাংলাদেশের সাথে কানেক্টেডই আছেন। আপনার কাছে কি মনে হয়েছে আমাদের 1 বছরে আমরা অবশ্যই ভিজিবল কোনো পরিবর্তন দেখতে পাবো না, কিন্তু কাঠামোগত পরিবর্তন করার যে কমিটমেন্ট বা যে প্রতিশ্রুতি বা কোনো ইঙ্গিত কি আপনি এই 1 বছরে দেখতে পেয়েছেন কিনা আমাদের ইনভেস্টমেন্ট ক্লাইমেট তৈরি করার জন্য? আচ্ছা, আচ্ছা, আমি আপনার প্রশ্নটা সরাসরি উত্তর দিই, তারপরে কিছু চার্ট হয়তো সময় পেলে দেখাবো, আরেকটা চার্ট হয়তো সময় পেলে দেখাবো। ঠিক আছে। সো গত 1 বছরে পজিটিভলি যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমি এফোর্ট বিভিন্ন ইকোনমি রিলেটেড, ডিরেক্টলি ইনভেস্টমেন্ট রিলেটেড বাট ব্রডলি অলসো ইকোনমি রিলেটেড, অনেকের কাছ থেকে যারা সরকারে আছেন তাদের অনেকের কাছ থেকে আমি সিনসিয়ার এফোর্ট দেখতে পেয়েছি। ওকে, সবার কাছে না, বাট অনেকের কাছেই। সো এইটুকু স্বীকার করতেই হবে যে তাদের এফোর্ট বা কমিটমেন্ট অনেকের কাছেই এটা ওয়াজ অ্যাবাভ এন্ড বিয়ন্ড হোয়াট ওয়ান উড বি এক্সপেক্টেড সরকারি চাকরি হিসেবে। আনফর্চুনেটলি রিয়েলিটিটা যেটা, সেটা হচ্ছে যে এই এফোর্টটা অনেক ক্ষেত্রে ইট হ্যাজ বিন থ্ওয়ার্টেড বাই এন্ট্রেন্সড ভেস্টেড ইন্টারেস্ট, ব্যুরোক্রেসি হোক অথবা স্ট্যাটাস কো যাদেরকে বেনিফিট করে তারা, বেশিরভাগ ক্ষেত্রে ব্যুরোক্রেসি আসলে ইট হ্যাজ বিন থ্ওয়ার্টেড। অনেক ক্ষেত্রে ইটস নট দ্যাট যে ব্যুরোক্রেসির ভেস্টেড ইন্টারেস্ট ছিল, অনেক ক্ষেত্রে ব্যুরোক্রেসি চিন্তা করে দেখছে যেরকম যে এই রিফর্ম মেজারগুলি বা ইনস্টিটিউশনাল চেঞ্জগুলি আমরা সাপোর্ট করব। তারপরে এখানে দুটা জিনিস, একটা হচ্ছে যে কিছু লোক আসলেই সাবোটাজ করতে চাইছে বিকজ দে ওয়ার কারাপ্ট, দে ওয়ার বেনিফিশিয়ারিজ অফ দি ওল্ড স্ট্যাটাস কো। অনেকে আবার চিন্তা করছে যেরকম যে আসলে দিস আর গুড থিংস টু ডু, এটা করলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু এইটা ভবিষ্যৎ সরকার কন্টিনিউ করবে কিনা সেটা তো আমি জানি না, আমি এইসব কাজের সাথে মার্কা মারা হয়ে যেতে চাই না। দিস ওয়াজ অ্যানাদার থিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। এবং এই সেকেন্ড প্রবলেমটা ইজ লট মোর প্রিভ্যালেন্ট দ্যান যেটা আসলে বাইরে থেকে বোঝা যায় না এবং যেটা নিয়ে কথাবার্তা হয় না। আমরা সবাই মনে করি যে, বা কমন যেটা আর কি, সেটা হচ্ছে যে মানে ইনস্টিটিউশনগুলি দে আর রটেন, এরা সব আওয়ামী লীগের লোকজন, সবাই করাপ্ট, এই জন্যই কেউ কোনো কাজ করবে না, অ্যান্ড সো অন।
কিন্তু আসলে আমার মনে হয় ওই সেকেন্ড ফ্যাক্টর যেটা হচ্ছে যেরকম যে অনেকেই যে আসলে দে আর নট আওয়ামী লীগের লোক, দে আর নট করাপ্ট, বাট দে আর এক্সট্রিমলি মানে সেলফ ইন্টারেস্টেড। অ্যান্ড সেটা দোষের কিছু নাই, আমরা সবাই সেলফ ইন্টারেস্টেড ইকোনমিক্সে, আমরা সেটাই অ্যাজুম করি যে মানুষ তার নিজের ইন্টারেস্ট নিয়েই কাজ করবে। সো তারা আসলে চিন্তা করছে প্রোগ্রেসের ভিতরে যেরকম যে কালকে নির্বাচনের পরে যারা আসবে ক্ষমতায় তারা এই জিনিসগুলি কন্টিনিউ করবে কিনা, যেহেতু আমি জানি না, আমার কি ঠেকা পড়ছে আসলে এরকম একটা সেই কাপের সাথে থাকা। পরে তো দেখা যাবে যে এরকম যে ওনারা এটা কন্টিনিউ করলো না, মাঝখান থেকে আমাকে বলে দিল যেরকম তোমরা তো অন্তর্বর্তী ইন্টারিমের লোক ছিলা, and that's going to color my career progression. So এই জিনিসটা আসলে আমার মনে হয় যে এটা নট ভেরি ওয়েল অ্যাপ্রিসিয়েটেড। এটার সলিউশন কি? এটার একমাত্র সলিউশন হচ্ছে যে যে যারা ক্ষমতায় আসবেন তারা আসলে কি করতে চান সেটা পরিষ্কার করে বলা, যে এরকম যে আমরা ক্ষমতায় আসলে পরে আমরা এই ইনস্টিটিউশনগুলি, দিস আর ক্রিটিক্যাল ইনস্টিটিউশনস দ্যাট উই হ্যাভ টু রিবিল্ড। অ্যান্ড যেহেতু গভর্নমেন্টের নামই হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, তাদের কাছে আসলে সেরকম সিগনিফিক্যান্ট লাস্টিং ইনস্টিটিউশনাল চেঞ্জ বোধহয় আমাদের এক্সপেক্ট করাটাও উচিত না, বা ঠিক হয়নি, বা আমি পার্সোনালি খুব একটা যে মানে এক্সপেক্ট করেছিলাম তাও না। সো তাদের এফোর্টটা আই ডোন্ট ডাউট, কিন্তু আই এম কামিং টু দ্য রিয়েলাইজেশন যে আসলে এনারা এগেইন থ্রু নো ফল্ট, মানে দ্য নেচার অফ দ্য থিংস যেরকম যে নির্বাচনের আগে আমরা বোধহয় আর খুব একটা সিগনিফিক্যান্ট ইনস্টিটিউশনাল রিফর্ম দেখতে পাবো না। যদি আমরা ইনস্টিটিউশনাল রিফর্ম দেখতে চাই, আমাদের ওয়েট করতে হবে একটা ইলেক্টেড গভর্নমেন্টগুলি কতখানি রিফর্ম করবে, ইনস্টিটিউশনাল রিবিল্ডিং করবে, সেটা আমরা আসলে জানি না। এবং আমরা যেটা দেখছি যে পলিটিক্স ইজ স্টিল dominated by identity issues, politics is still dominated by confrontation. আমরা যে ধরনের পলিটিক্সের কথা আসলে আশা করতাম যে politics should be about policies, politics should be about rights, politics should be about governance, সেইটা আসলে আমরা বোধহয় এখনো দেখতে পাচ্ছি না। আমি তো কোনো রাজনৈতিক দলের কাছ থেকে তাদের ইকোনমিক পলিসি নিয়ে, বা খালি পলিটিক্যাল পার্টিগুলি কেন, আমি তো কারোর কাছ থেকে আসলে ইকোনমিক পলিসি নিয়ে সেরকম কোনো ডিবেট দেখতে পাচ্ছি না। আমরা এখনো আলোচনা করছি হিস্টোরিক্যাল ইস্যুস নিয়ে, আমরা এখনো আলোচনা করছি আইডেন্টিটি পলিটিক্স নিয়ে, আমরা এখনো আলোচনা করছি যে ইলেকশনের সিস্টেম কি হবে, কনস্টিটিউশনে কি থাকবে কি থাকবে না সেসব নিয়ে। সো ইন দ্যাট সেন্স আই এম কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড। I do have another chart to show up bringing back to investment, but সেটা হয়তো পরে। অনেক ধন্যবাদ জ্যোতি ভাই। আমরা মোটামুটি বেশ ক্রিটিক্যাল কিছু পয়েন্ট তুলে আনলাম, যে আমাদের যেহেতু এই সময়টায় আমাদের পক্ষে আসলে কোনো আসলে ফ্রেম ছিল না, আমাদের সম্ভবত একটা বড় ধরনের, এটা আমি কিছুটা বলবো সম্মিলিত ব্যর্থতাই ছিল, যে একটা সরকার যখন দায়িত্ব নিয়েছিলেন, আমি একটা ব্যক্তিগত গল্প শেয়ার করি। আমার কোন একজন পরিচিত মানুষ বছরখানেক আগে তাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে যাওয়ার জন্য বলা হয়েছিল, তিনি প্রাইভেট সেক্টরে আছেন। তো আমার কাছে উনি যখন মতামত চেয়েছিলেন, আমি ওনাকে একটা কথাই বলেছিলাম যে যদি আপনি দেখেন যে সরকারের একটা সলিড পাওয়ার ট্রানজিশন প্ল্যান নাই, তাহলে বোধহয় যায় না। আমি গত 1 বছরে দেখেছি যে এই স্টেটমেন্টটাই আসলে সবার মধ্যে কাজ করেছে, কারণ যারা বিশেষ করে ব্যুরোক্রেসিতে ছিল, সিভিল ব্যুরোক্রেসি এবং ইভেন মিলিটারি ব্যুরোক্রেসি, তাদের মাথায় কিন্তু এই জিনিসটাই আসলে একটা ভয় কাজ করেছে যে সলিড পাওয়ার ট্রানজিশন প্ল্যানটা তারা মানে দেখতে পাননি। অনেকেই মনে করেন যে সলিড পাওয়ার ট্রানজিশন প্ল্যান বলতে হয়তো শুধু ইলেকশন ডেট বোঝায়, এটা আসলে শুধু ইলেকশন ডেট বোঝায় না। একটা ইলেকশন ডেট একটা পুরো ইলেকটোরাল প্রসেসের সাথে রিলেটেড অল পলিটিক্যাল পার্টি, সেই পার্টিস গুলার ফিউচার কমিটমেন্টটা কেমন হবে। এমনকি আমরা তো অনেক সময় মনে করি যে যারা জিতবে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে তাদের ইন্টেনশনটা কি, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যারা জিতবে শুধু তাদের ইন্টেনশনটা আমরা দেখি না, আমরা দেখি যে যারা হারবে তাদের ইন্টেনশনটা কি, মানে বিরোধী দল কেমন আচরণ করবে সেটাও আমরা আসলে যারা প্রফেশনাল তারা অ্যাসেস করার চেষ্টা করি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এসেছেন। আমরা আজকে মোটামুটি শেষের দিকে চলে এসেছি। তো শেষ করার আগে আমরা লাস্ট একটা টপিক নিয়ে কথা বলবো, একটা ইস্যু নিয়ে আমরা একটু অল্প আলোচনা করব।
এটা আমাদের ইনভেস্টমেন্টের সাথে রিলেটেড, কারণ হচ্ছে ইনভেস্টমেন্টের সাথে আমাদের ফাইন্যান্সিং খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আমাদের দেশে এখনো পর্যন্ত স্বাধীনতার প্রায় 60 বছরের কাছাকাছি আমরা চলে এসেছি, কিন্তু এখনো আমাদের দেশে যে কোনো ধরনের বিজনেস ফাইন্যান্সিংটা ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যাবসলিউটলি ব্যাংকিং সেক্টরের উপর। আমাদের অন্যান্য যে সেক্টর গুলো আছে, ক্যাপিটাল মার্কেট বা ইন্স্যুরেন্স, এগুলো আমাদের বিজনেসকে ক্যাটালাইজ করার মতো ফাইন্যান্সিং অফার করার যে পরিবেশটা আমরা এখনো তৈরি করতে পারিনি। এক্ষেত্রে আমি জ্যোতি ভাই এবং আসিফ খানকে একটু অনুরোধ করব যে এই বিষয়ে আমরা এই যে ব্যাংকিং সেক্টর সেন্ট্রিক যে একটা বিজনেস এবং ইনভেস্টমেন্ট ক্লাইমেট তৈরি করে ফেলেছি, এটা থেকে কি আমরা আদৌ কখনো বের হতে পারবো বলে আপনারা মনে করেন? যদি বের হতে পারি, আমাদের একেবারে নিয়ার টার্ম, বেশি লং টার্ম আমরা চিন্তা করবো না, আপাতত নিয়ার টার্ম কি কি করা যেতে পারে অল্প করে যদি আপনারা বলেন। প্রথমে আসিফ খান যদি একটু বলেন, তারপরে জ্যোতি ভাই বলবেন, আমরা এরপরে শেষ করে দেব। জি, এটা যে একটা ব্যর্থতা সেটা তো আসলে আর বলার প্রয়োজন রাখে না, কারণ আমাদের দেশের ক্রেডিটের অলমোস্ট এন্টায়ারলি ব্যাংকিং খাত থেকে যাচ্ছে, এবং আমরা জানি যে অন্যান্য ক্যাপিটাল মার্কেট সাইড আসলে ব্যাংকিং এর তুলনায় একেবারে নগণ্য বললে, মানে জিরোর মতনই বললে চলে আর কি। আমি যে দুটো জায়গায় একটু এমফাসাইজ দিতে চাই সেটা হচ্ছে, আমার হাতে একটা অপরচুনিটি আছে আমাদের দেশের, সেটা ভেরি লো হ্যাঙ্গিং ফ্রুট, যেটাকে এখন ইউজ করা যাবে যাতে আস্তে আস্তে করে ট্রেন্ডটাকে সরিয়ে নিয়ে আসা যায়। একটা হচ্ছে কর্পোরেট বন্ড মার্কেট। বিভিন্ন কারণে আসলে এই মার্কেটটা হিস্টোরিক্যালি গ্রো করে নাই, বাট গত কয়েক বছরে একটা মেজর চেঞ্জ যেটা হয়েছে যে বাংলাদেশি বিনিয়োগকারীরা ফর দ্য ফার্স্ট টাইম ট্রেজারি বিল বন্ডে ব্যাপক হারে বিনিয়োগ করেছে, এবং বন্ড জিনিসটা কি তারা এখন শিখতে শুরু করেছে। আপনি ট্রেজারি বিল বন্ড যেহেতু রিস্ক ফ্রি, এটা দিয়ে যখন শুরু করবেন তখন তাকে আস্তে আস্তে করে আরেকটু রিস্কিয়ার প্রোডাক্ট লাইক কর্পোরেট বন্ড, কমার্শিয়াল পেপার সেখানে আপনি নিতে পারেন। এবং আমি দেখতে পাচ্ছি যে এখন প্রচুর ধরনের ইনস্ট্রুমেন্ট আসা শুরু হচ্ছে, কয়েকটা এক্সাম্পল না বললেই নয়। রেনাতা ফার্মাসিউটিক্যালস সে হচ্ছে আপনার একটা প্রেফারেন্স শেয়ার ছাড়ছে যেটা 15% রিটার্ন। আমরা দেখলাম সিটি গ্রুপের তরফ থেকেও কিছু ইনস্ট্রুমেন্ট ছাড়া হচ্ছে যেগুলা ইন দ্য পাইপলাইন, এবং আমরা আরো কিছু দেখতে পাচ্ছি, এবং এদের মধ্যে কিছু কিছু ইস্যুয়ারের হেলথ ভালো, বিভিন্ন কারণে তারা হচ্ছে ব্যাংকের থেকে লোন না নিয়ে তারা বন্ডের দিকে যাচ্ছে। তো ব্যাংক সেখানে যে রোলটা পালন করছে, সে হয়তো ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করছে, কিন্তু সে তার ব্যালেন্স শিট থেকে লেন্ডিংটা হয়তো করছে না, যেটা বা সে জাস্ট ফ্যাসিলিটেট করে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। তো এইটাকে আসলে আমি খুব পজিটিভ সাইন দেখি, এবং আমি মনে করি যে সব রেগুলেটরদের আসলে এই জায়গায় কাজ করা উচিত, স্পেসিফিক্যালি এসিসি, যাতে এই জায়গাটায় আরো ফাস্টার এবং এখানে বন্ড মার্কেটের ডেপটা বাড়ানো যায়, ব্যাংকদের উপর রিলায়েন্সটা কিছুটা কমিয়ে নিয়ে আসা যায়। অটোমেটিক্যালি কিছুটা হয়েও যাবে, অনেক ব্যাংকের আসলে ওই ব্যালেন্স শিট ক্যাপাসিটি নাই, ওই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি নাই যে লোন দেওয়ার জন্য। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আইপিওর মার্কেট। এই মার্কেটটাও বহু বছর ধরে খুবই আপনার হচ্ছে গিয়ে যে উইক ছিল, এবং বিভিন্ন রেগুলেটরি বাধার কারণে এইখানে ভালো আইপিও হয় নাই, এবং যেগুলো আসছিল সেগুলো খুবই দুর্বল, খুবই পচা মানের কোম্পানি, রাদার তারা মার্কেট থেকে টাকা নিয়ে চলে গেছে। এখন যেটা হচ্ছে পাবলিক ইস্যু রুলস এর একটা অ্যামেন্ডমেন্ট এখন ড্রাফট পর্যায়ে আছে, সেটার ওপিনিয়ন আসার পরে আপনার হচ্ছে সেটা চেঞ্জ হবে আমি আশা করছি। আমি অ্যাকচুয়ালি জেনুইনলি মনে করি যে প্রপার ভাবে যদি এই চেঞ্জগুলো হয়ে যায়, যে আইপিও তে প্রপার মার্কেট ড্রিভেন প্রাইস ডিসকভারি হবে, এবং যে বটলনেক গুলোর কারণে বাংলাদেশে আইপিও প্রসেসটা অনেক লেন্দি, সেটা মোটামুটি রিজিওনাল স্ট্যান্ডার্ডে আমরা যদি নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা কোম্পানিদের জন্য একটা জেনুইন ক্যাপিটাল রেজিং এর স্কোপ তৈরি করবে। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোম্পানির ব্যালেন্স শিটে অতিরিক্ত ধার আছে, সে কিন্তু আরো ধার নিয়ে প্রবলেমটা সলভ করতে পারবে না, তার তখন আসলে ইকুইটি লাগবে সেই ক্ষেত্রে, যেটা অনেকগুলো কোম্পানির ক্ষেত্রে হয়ে গেছে, বা তার এক্সিস্টিং কিছু কোম্পানিকে বিক্রি করে ওই প্রসিডটা দিয়ে ধার কমাতে হবে। তো সেই ক্ষেত্রে স্টক মার্কেট থেকে তার ক্যাপিটাল রেজ করা আসলে তেমন কোনো বিকল্প নাই। এবং যে কোম্পানি আসলে ধরেন স্টক মার্কেটে যেতে চায় না, বাট তার ইকুইটি লাগবে, তার তো আসলে প্রাইভেট বিনিয়োগকারীর কাছে যেতে হবে, যে ওকে আমি আপনাকে আমার কোম্পানির 10-20% দিয়ে দিচ্ছি, আপনি আমার এখানে ইনভেস্ট করেন। কিন্তু সেই বিনিয়োগকারী কিন্তু চাবে যে একটা এক্সিট রুট কোনো না কোনো সময়, হয়তো তার থেকে 5 বছর 7 বছর পরে। তো এইটা কিন্তু গ্লোবালি একেবারে অ্যাকসেপ্টেড যে আপনার যদি স্টক মার্কেটে ডেপথ না থাকে, তাহলে আপনার তেমন কোনো ভালো ভায়াবল এক্সিট রুট নাই। সো ইভেন যে কোম্পানিরা প্রাইভেট ক্যাপিটাল চায়, এই মুহূর্তে প্রাইভেট ইকুইটি চায়, তার জন্য স্টক মার্কেটের ডেপথ বাড়ানোটা একদম অ্যাবসলিউটলি নেসেসারি। আর আরেকটা পয়েন্ট আমি আসলে একটু মেনশন করতে চাই, এটা হচ্ছে কি যে আপনার
ক্যাপিটাল মার্কেটে আপনি সাপ্লাই অফ প্রোডাক্ট বাড়াচ্ছেন, বাট ডিমান্ড সাইডটা তো আসলে কাজ করতে হবে। এবং বাইরের দেশে যেভাবে এটা হয়েছে, ইনস্টিটিউশনাল ইনভেস্টর বেসটা তৈরি হয়েছে, সেটা হলো আপনার মূলত এই অ্যাসেট ম্যানেজমেন্ট মানে মিউচুয়াল ফান্ড প্রোডাক্ট, তারপর হচ্ছে গিয়ে পেনশন ফান্ডের থ্রুতে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করার ফ্রেমওয়ার্ক গুলো নিয়ে কাজ করা, ইন্স্যুরেন্স কোম্পানিদেরকে স্ট্রেনথেন করা, ফ্যামিলি অফিস সেটআপ, এই সকল স্ট্রাকচারের মাধ্যমে বাজারে মানে ইনস্টিটিউশনাল ক্যাপিটাল বা রিটেল টাকাটাকে অ্যাকুমুলেট করে ঢুকানোর একটা ব্যবস্থা করা হয়েছে। সো মার্কেট ইজ বেসিক্যালি টু সাইডেড। এই জায়গায় যদি আমরা জেনুইনলি গ্রো করতে চাই, সেই সব খাতে আমাদের ফোকাস করতে হবে রেগুলেটরদের। তো আমি এটা বলেই আসলে আমার ডিসকাশনটা অফ করতে চাই। ওভার টু ইউ জ্যোতি ভাই। থ্যাংক ইউ আসিফ। এর সাথে these are I agree with everything you have said. তার সাথে let me add a few other things. আমরা তো একটু আগে ইনস্টিটিউশনাল রিফর্ম নিয়ে কথা বলছিলাম, তার আগে আমরা পলিটিক্যাল আনসার্টেনটি, পলিসি আনসার্টেনটি বলছিলাম। সো দেয়ার আর ফিউ লো হ্যাঙ্গিং ফ্রুটস, যেটা আশা করি যারা নির্বাচনে যারা রাজনীতিবিদরা যারা অংশ নিচ্ছেন, যে পলিটিক্যাল পার্টিজ, তারা চিন্তা করবেন এবং তারা এই জিনিসগুলি ক্ল্যারিফাই করবেন। সো একটা হচ্ছে যে কর্পোরেট বন্ড মার্কেট ক্যান অনলি ডেভেলপ, মানে ওই প্রাইস ডিসকভারি করে ইয়ে করাটা, যদি আমাদের দুটা জিনিস থাকে। একটা হচ্ছে যে আমাদের ফিসকাল ম্যানেজমেন্টটা এমন ভাবে হয় যে মানে ট্রেজারি বন্ডস এন্ড বিলস, এই মার্কেটটা প্রপারলি ফাংশনিং হয়, এই মার্কেটটাতে প্রপারলি প্রাইস ডিসকভারি করা যায়, মানে রিস্ক ফ্রি, এটা এই মার্কেটে সাফিসিয়েন্টলি লিকুইড হয়, যাতে করে কর্পোরেট ইয়েগুলি ওই প্রাইস ডিসকভারি মেকানিজমটা তৈরি হতে পারে। সো সেইটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রপার ফিসকাল ম্যানেজমেন্ট। হ্যাঁ, সো আই এম নট টকিং অ্যাবাউট যে ট্যাক্স টু জিডিপি রেশিও কত হইতে হবে বা কিসে সাবসিডি দিতে হবে, সেটার কথা হচ্ছে না। কথা হচ্ছে যে আপনার যেই রেভিনিউই থাকুক আর যেই এক্সপেন্ডিচারই থাকুক, সেটা যে আপনি ফাইন্যান্স করবেন, সেই ফাইন্যান্সিং মেকানিজমটা যাতে একটা ট্রান্সপারেন্ট অ্যান্ড এফিসিয়েন্ট একটা সিস্টেমে হয়, সেই জিনিসটা, এইটা আসলেই একটা লো হ্যাঙ্গিং ফ্রুট, যেটা গভর্নমেন্ট ব্যুরোক্রেসিতে বা মানে ট্রেজারি ম্যানেজমেন্ট, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, ডেট ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো প্রফেশনালদের দিয়ে করানো, ঠিক আছে? এবং এই জিনিসটা ইজ সামথিং যেটা যারা নির্বাচনে জিতবেন তারা চিন্তা করে দেখতে পারেন, যে এরকম যে তারা এটা 100 দিনের মধ্যে, সরকার গঠনের 100-200 দিনের মধ্যেই তারা এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন, যেটার একটা সুদূর প্রসারী ফল হবে ইনভেস্টমেন্টের জন্য এবং আলটিমেটলি দেশের অর্থনীতি এবং দেশের জন্য ভালো হবে। আচ্ছা, মোর কমপ্লিকেটেড জিনিস যেগুলি, সেটা হচ্ছে যে আমাদের স্টক মার্কেটে বা আমাদের ব্রডার ব্যাংকিং সেক্টর বা বাংলাদেশ ব্যাংক বা আদার রেগুলেটরি ইনস্টিটিউশনস, এই ইনস্টিটিউশনগুলি রিবিল্ডিং, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগে, এইটা নিয়ে দে শুড কনসিডার গিভিং সাম সিগন্যালিং, যেরকম যে আমরা আসলেই এই ইনস্টিটিউশনগুলো রিবিল্ড করতে চাই। কারণ এই যে যদি না পাওয়া যায়, যে তাদের যে রিফর্ম কমিটমেন্টটা যদি ক্লিয়ার না হয়, তাহলে পরে আমলাতন্ত্রের ভিতরে যারা আছে, দে হ্যাভ নো ইনসেন্টিভ টু সাপোর্ট এনি রিফর্ম, যেটা এই ইন্টারিম সরকার তাদের বহু কারণের মধ্যে একটা কারণ যেরকম যে তারা করতে পারে নাই, তারা হয়তো করার মতো এবিলিটি ছিলও না। পলিটিক্যাল গভর্নমেন্টের তো আর সেই এক্সকিউজ থাকবে না। পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেক্টেড যে গভর্নমেন্টটা হবে, তাদেরকে তো আর কেউ এনারা ইন্টারিম, এনারা আজকে আছে কালকে নাই, এই বেনিফিট অফ ডাউট তো দিবে না। তাদেরকে তো মানুষ বলবে যেরকম যে তোমাদেরকে তো আমরা 5 বছরের জন্য ভোট দিয়ে সরকারে বসাইছি, তোমরা কেন রিফর্ম করতে পারছো না, তোমরা কেন আমলাদের কন্ট্রোল করতে পারছো না। সো দে ফর দেয়ার নিজেদের কারণেই, নিজেদের স্বার্থেই তাদের চিন্তা করা উচিত যে তারা যদি রিফর্মে আসলে সিরিয়াস হয়, সেই জিনিসটা পাবলিকলি জোরে সোরে বলা, যাতে করে আমলাতন্ত্রের ভিতরে, সিস্টেমের ভিতরে যারা আছে, গভর্নমেন্ট মেশিনারির ভিতরে যারা আছে, তারা এই মেসেজটা পায় যে এরকম যে আসলেই ইলেকশনের পরে ওনারা ক্ষমতায় গেলে পরে কিছু জিনিস চেঞ্জ করবে, কিছু ইনস্টিটিউশন ফিক্স করবে। এটা একটা জিনিস। এই ধরনের ছোটখাটো কাজ, মানে লো হ্যাঙ্গিং ফ্রুট, আই উড স্টিল সে যে দিস আর রিলেটিভলি লো হ্যাঙ্গিং ফ্রুটস। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে যে সো বিএনপি একটা জিনিসের কথা বলেছে, যে তারা যদি ক্ষমতায় আসে, তারা ইনভেস্টমেন্ট প্রমোট করার জন্য দে উইল মেক সাম রিফর্মস টু দ্য ব্যাংক্রাপসি ল। দিস ইজ লং ওভারডিউ। এটা ফরেন ইনভেস্টমেন্টের প্রেক্ষিতে তারা বলেছে,
বিডিএ বিডার যে কনফারেন্স ছিল ব্যাক ইন এপ্রিল, সেটাতে তারা যে পেপার দিয়েছিল, প্রেজেন্টেশন দিয়েছিল, সেখানে তারা এটার কথা বলেছে। বাট দিস হ্যাজ ব্রডার ইমপ্লিকেশনস। ব্রডার ব্যাংকরাপসি লর জিনিসটা হচ্ছে যেরকম যে আসিফ খান যেটা বললেন, যেরকম যে ঠিক আছে আমার যে একটা বিজনেস আছে, বিজনেসটা ভায়াবল, কিন্তু আমার এই মুহূর্তে লেভারেজিং এর প্রবলেম, হাই ডেটেড প্রবলেম, আমি এখন এই বিজনেসটা অন্য কাউকে দিতে চাই বা করতে চাই। সো এই ধরনের যখন সিচুয়েশন হয়, সেটা বিদেশি ইনভেস্টরই হোক অথবা লোকাল ইনভেস্টরই হোক, কেউ যখন কোনো উদ্যোক্তার টাকা ঢালবে, দে হ্যাভ টু হ্যাভ আ ভেরি ক্লিয়ার মেকানিজম যে আমি যদি এই টাকাটা হারাই, মানে এই ভেঞ্চারটা যদি ওয়ার্কআউট না করে, তাহলে পরে হাউ ডু আই কাট মাই লসেস। মানে এই ইনভেস্টমেন্ট আমি হয়তো 100 টাকা ইনভেস্ট করলাম, আমার লসটা যাতে 100 টাকাই থাকে। ওই 100 টাকার ইনভেস্টমেন্টের জন্য আমার যাতে ঘর বাড়ি জমি জমা সবকিছু না হয়ে যায়, এবং আমি যাতে মানে হ্যাজ টু বি আ ক্লিয়ার রেজিম, ক্লিয়ার মেকানিজম যে দিস ওয়াজ দ্য ইনভেস্টমেন্ট, দিস ইজ হাউ মাচ মানি আই মেড, দিস ইজ হাউ মাচ মানি আই রিপ্যাট্রিয়েট, অথবা দিস হ্যাজ ফেইলড অ্যান্ড দিস ইজ হাউ আই এক্সিট দ্য সিচুয়েশন। এই 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 লিগাল রিফর্মটা বাংলাদেশের জন্য লং ওভারডিউ। সো বিএনপির ওয়ান অফ দ্য কমিটমেন্টস হচ্ছে যে এরকম যে তারা এটা খুব দ্রুত মডার্নাইজ করবে। সো আমি এগেইন এটা বলতে চাই যে এরকম তারা যেহেতু এই কমিটমেন্টটা করেছে, দেন আই উড অ্যাজিউম যে এরকম যে তারা এটা চিন্তা ভাবনা করেই করেছে, এন্ড আই পার্সোনালি থিঙ্ক দ্যাট দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। সো তারা যদি একটা কমিট করতে পারে, আরো 3-4টা জিনিস নিয়েও তাদের একটু চিন্তা করে বলা উচিত যেরকম যে তারা কি করতে চায়। খালি বিএনপি বলে না, বিএনপি তো তাও আমরা একটা কমিটমেন্ট দেখেছি, আমরা কিন্তু জামাত সম্পর্কে কিছুই জানি না, যেরকম যে ওনারা ক্ষমতায় আসতে, যদি ওনারা নির্বাচনে যেতে অথবা প্রধান বিরোধী দল হয়, ওনাদের ইকোনমি নিয়ে কি ভাবনা, ওনাদের ইনভেস্টমেন্ট নিয়ে কি ভাবনা, ইনস্টিটিউশনাল রিফর্ম নিয়ে কি ভাবনা, উই হ্যাভ অ্যাবসলিউটলি নো আইডিয়া। ঠিক আছে? সো দিজ আর দ্য কাইন্ড অফ থিংস যে আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিজ শুড টেক ইনটু অ্যাকাউন্ট। এই জিনিসগুলি যদি তারা করেন, তাহলে পরে আমি একটা জিনিস বলতে পারি, আই নো দ্যাট উই আর শর্ট ফর টাইম, প্রায় শেষের দিকে চলে আসছে। সো লেট মি জাস্ট প্রেজেন্ট ওয়ান চার্ট, যেটা আমি একটু আশার কথা বলে শেষ করতে চাই। সেটা দিয়ে, সেটা হচ্ছে যে আসিফ খান বললেন যে এরকম যে আমাদের মানে একটা রক বটমে চলে আসছে, আমাদের এখন মানে সামনের দিকে বা ওঠার ছাড়া কোনো গতি নেই। আরেকটা দিকে আমি বলতে চাই যে এরকম যে আমাদের আসলে রক বটম ছাড়া মানে বেসিক্যালি আমাদের স্টার্টিং পয়েন্ট বেসটা এত উইক যে কিছু ছোটখাটো কাজ করলে পরেই কিছু বোধহয় আমরা ভালো বেনিফিট দেখতে পাবো। সো এই চারটা হচ্ছে এফডিআই টু জিডিপি রেশিও, foreign direct investment, not portfolio investment. ঠিক আছে? And again, this is going before COVID. So 1990 থেকে 2020 পর্যন্ত গত 5 বছরের ইনস্টেবিলিটি ইচ্ছে করেই বাদ দিয়েছে। লালটা হচ্ছে বাংলাদেশ, কালোগুলি হচ্ছে আমাদের আশেপাশের দেশগুলি, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। জি, ও সরি, চারটা আসেনি। ওকে, এখন এসছে না, এখনো আসেনি, আবার চলে গিয়েছে। না, আচ্ছা, আসতে গিয়ে আবার চলে গিয়েছে। এবার এসছে, এবার এসছে। ওকে, সো এই চার্টটা দেখাচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও। লালটা হচ্ছে বাংলাদেশ, কালোগুলি হচ্ছে আমাদের আশেপাশের দেশগুলি, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ান। ভেরি ক্লিয়ারলি যে আমাদের এফডিআই টু জিডিপি রেশিও ইজ এক্সট্রিমলি লো। সো এই চার্টটা বা এই ধরনের চার্ট আমরা আগে অনেক প্রেজেন্টেশনে দেখেছি এবং এটা নিয়ে আমাদের অনেক কথা হয়েছে। ইটস ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড যে বাংলাদেশে আমাদের এফডিআই এত লো হ্যাং আর কি আপনার। সো আমরা যদি আসলে 7-8% গ্রো করতে চাই, এটা দিয়ে তো আমাদের হবে না। আমি জিনিসটা উল্টো ভাবে বলি যেরকম যে আমরা যদি এই কিছু ছোটখাটো কাজ করতে পারি আসলে, তাহলে পরে আমাদের স্টার্টিং পয়েন্ট এত লো, এই মানে লো বেস থেকে আমরা আসলে কিছু বেনিফিট দেখতে পাবো আগামী কয়েক বছরের মধ্যেই, যদি আমরা আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা আমরা পিসফুলি ম্যানেজ করতে পারি, এবং যদি আমাদের পলিটিক্যাল পার্টিজ যারা ইলেকশনে যাচ্ছে, বিএনপি এবং জামাত, তারা যদি আসলে তাদের ইকোনমিক ভিশনস এবং তাদের কমিটমেন্টগুলি একটু খোলাসা করে একটু ক্লিয়ারলি বলেন
এবং এই দুটো আসলে করার জন্য আমাদের পলিটিক্যাল ডিসকোর্স, আমাদের পাবলিক পলিসি ডিসকোর্স, উই হ্যাভ আ রেসপন্সিবিলিটি অ্যাজ ওয়েল। আমাদেরও রাজনীতিবিদদের কাছ থেকে এটা আসলে জানতে চাওয়া উচিত, যেরকম যে আপনারা আসলে ইলেকশনের পরে ইকোনমিতে কি করতে চান, কি কমিট করবেন, এই প্রশ্নগুলি আসলে আরো আরো জোরালোভাবে করা উচিত। এই বলেই শেষ করি। অনেক ধন্যবাদ জ্যোতি ভাই। আমাদের মোটামুটি আজকের বেশ লম্বা আলোচনার একটা খুব চমৎকার সমাপ্তি হলো। আমরা সবাই জানি বিনিয়োগ আসলে এত বড় একটা স্পেকট্রাম, এটা এই ডোমেইনটা এত ডিটেইল, এটা নিয়ে আসলে কথা বলতে গেলে অলমোস্ট 3-4 দিনও একসঙ্গে কথা বলা সম্ভব। আমরা সেজন্য আজকের এপিসোডটা একটু লম্বা হয়ে গেছে। তো আশা করি যারা দেখছেন এখনো পর্যন্ত তারা কিছু ইন্টারেস্টিং ইনসাইট পেয়েছেন। আমরা এই এপিসোডের শুরুতে আপনাদের যেটা অনুরোধ করেছিলাম যে আপনাদের যদি আমাদের কাছ থেকে কোনো প্রত্যাশা থাকে, কোনো কিছু বিশেষ করে জানার থাকে, বা কোনো টপিক নিয়ে আপনারা চান আমরা কথা বলি, সে টপিকটা আমাদের জানান ব্রেইনের ইউটিউব চ্যানেলে। ব্রেইন ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।